আমরা কি বললাম যে যদি আমি এই হচ্ছে আমার একটা আর্ক আছে, মানে এ থেকে বি পর্যন্ত আমি এইটাকে যদি টেনে সোজা করে ফেলি তাহলে যে লেন্থটা পাবো, মানে স্ট্রিং যদি হয় টেনে সোজা করে ধরলে যে লেন্থটা পাবো সেটাই হচ্ছে আমার আর্ক লেন্থ। হ্যাঁ, তো এই ধরনের আমার ফার্স্টলি এই আর্ক লেন্থটা বের করতে হবে। এই আর্ক লেন্থটা তো আমি কিছুই যাই না আপাতত, বাট এটা আমার এফ অফ এক্স ফাংশন, এফ অফ এক্স ফাংশন। তাহলে আমি এই পয়েন্ট আর এই পয়েন্ট জানি, সেই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে এ এফ অফ এ, আর এই পয়েন্টটা হচ্ছে বি কমা এফ অফ বি। ঠিক আছে, তো এরকম যদি আমি একটা ট্রায়াঙ্গেল করে ফেলি, এই ভ্যালুটাকে আমরা বলতে পারি যে ডেল এক্স, মানে এক্স এর চেঞ্জ, আর এই ভ্যালুটা হচ্ছে ডেল ওয়াই বা ডেল এফ, ওয়াই চেঞ্জ, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জ, ডেল ওয়াই। তাহলে মোটামুটি এখান থেকে যে স্ট্রেট লাইন করে যে লেন্থটা আমি পাবো রেড কালার, তাহলে এইটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর এই স্ট্রেট লাইন করে আমার হচ্ছে এই স্ট্রেট লাইনটার লেন্থ কত হবে, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে ডেল এক্স, এই বাহুর দৈর্ঘ্য ডেল ওয়াই। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে হচ্ছে এই ও হচ্ছে যে হাইপোটেনাস আছে, অতিভুজ আছে, সেটা হবে কত, জাস্ট পিথাগোরাস, যেটা ডেল এক্স স্কয়ার প্লাস ডেল ওয়াই স্কয়ার, রাইট। তো এটা হচ্ছে দেখেন আমার তো বের করার দরকার ছিল এই লেন্থ, এই আর্ক লেন্থটুকু, কিন্তু আমি মোটামুটি এখন তো কিছু নেই, এইটুকু বের করতে পারলাম। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে এরকম একটা ব্যাপার হবে, কিন্তু এখানে অ্যাপ্রক্সিমেশন খুবই কম, যে এটা তো এরকম বাঁকানো, এটা তো এরকম বাঁকানো, আর আমি সোজাটুকু ধরে বিবেচনা করলাম, তার মানে আমি কম বের করেছি, এখানে অ্যাপ্রক্সিমেশন কম। আমি যদি এরকম কাজ করি যে এখানে দেখাইছে যে এখানে ডাইরেক্ট, আমি যদি এখন আমার এই টোটাল ইন্টারভেলটাকে দুইটা সাব ইন্টারভেলে ভাগ করি, যে এবি ছিল ভিতরে একটা সাব ইন্টারভেল নিলাম, তাহলে আমি এই লেন্থটা বের করব, এই স্টেট লাইনটা বের করব, তাহলে মোটামুটি অ্যাপ্রক্সিমেশন আগের চাইতে বেটার। আমি যদি আরো বেশি সাব ইন্টারভেল নেই তাহলে আমার অ্যাপ্রক্সিমেশন আরো বেশি বাড়বে, আমি যতগুলো সাব ইন্টারভেল নিব তত আমার অ্যাপ্রক্সিমেশন বাড়বে। ঠিক আছে, তো এই হচ্ছে একটা আর্ক লেন্থ, এটার একটা পোর্শন ধরন এখানে নিয়ে আসা হয়েছে, এই পোর্শনটাকে ধরন এখানে নিয়ে আসা হয়েছে, ধরো হচ্ছে এই যে এই স্টেট লাইনটা, এটার ভ্যালুটা কি আসে, বরাবর ডেল স্কয়ার প্লাস ডেল ওয়াই স্কয়ার, মানে এক্স এর চেঞ্জ এটুকু, এটুকু হচ্ছে ওয়াই এর চেঞ্জ, তাহলে এই আর্ক লেন্থ অ্যাপ্রক্সিমেট হচ্ছে এই ভ্যালুটা। এখান থেকে আসলে যদি আপনি ইন্টিগ্রেশন করে ফেলেন, মিন ভ্যালু থিওরিয়াম অ্যাপ্লাই করতে হবে, এখান থেকে যেমন রুট স্কয়ার ডেল ওয়াই স্কয়ার, এখান থেকে যদি আপনি ডেল এক্সটাকে কমন নিয়ে বের করে নিয়ে আসেন, এরকম কমন নিয়ে বের করে নিয়ে আসলে এটা ডেল এক্স, এটাকে যদি আপনি হোল ইন্টিগ্রেশন করেন তাহলে আপনার এই পুরো আর্ক লেন্থ আসলে বের হয়ে যায়, এ থেকে বি। ওই রেইমান সাম বা হচ্ছে মিন ভ্যালু থিওরিয়াম এগুলো অ্যাপ্লাই করার পরে আপনি এরকম লিখবেন, এ থেকে বি 1 প্লাস এফ প্রাইম এক্স ডি এক্স, এখানে মিন ভ্যালু থিওরিয়াম অ্যাপ্লাই হবে, তারপর আপনি আর্ক লেন্থ, ফুল আর্ক লেন্থটা পাবেন হচ্ছে এটা, এইটা হচ্ছে আমার একটা ফর্মুলা। ঠিক আছে, ফর্মুলাটা ডেভেলপটা কিছু কোনো রকম আমরা জানতে, ও সরি এখানে একটা স্কয়ার হবে, এই ডেল ওয়াই ডেল এক্স, এটা হচ্ছে ডি ওয়াই ডি এক্স, দ্যাট মিনস এফ প্রাইম এক্স। ঠিক আছে, তো এটা হচ্ছে কোনো রকম আমরা ফর্মুলা কিভাবে আসলে এ টু জেড না জেনে জাস্ট হালকা একটু ফরমেশন জানলাম, তো আমাদের মেন হচ্ছে যে এইটা, এটাকে একটু দেখে রাখবো, আমাদের ফর্মুলাটাকে একটু চিনে রাখবো। ঠিক আছে, যে এই হচ্ছে আর্ক লেন্থ, এরকম যদি এ বি একটা ফাংশন হয়, এ থেকে বি ইন্টারভেলের ভিতর এই আর্ক লেন্থটা হবে হচ্ছে এরকম, যে ফাংশনটাকে এফ এর এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবে, তার উপর হোল স্কয়ার করে এখানে আমি ফর্মুলা বসাই দিলে আমি আর্ক লেন্থটা পেয়ে যাব। এখন ধরেন ফাংশনটা যদি আমার এক্স এর না হয়, যেমন যেমন ধরেন হচ্ছে ওয়াই ইকুয়াল টু
এক্স স্কোয়ার, ঠিক আছে? এই ফাংশনটা তো হচ্ছে y এর ফাংশন না, x এর ফাংশন। This is the function of x. And if I write y square equal to x, then it is a function of y. এটা কিন্তু আর x এর ফাংশন হবে না। y square equal to x, it is not a function of x. তো x এর যদি ফাংশন না হয়, এটার যদি আমার আর্ক লেন্থ বের করতে বলে, এখন কত x এর ফাংশন না, তাহলে আমি ওকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব কিভাবে বা ইন্টিগ্রেশনই বা করব কিভাবে? দ্যাট মিন্স আমাকে অ্যানাদার ফর্মুলা ডিরাইভ করতে হবে। যেহেতু ও x এর ফাংশন না, ও y এর ফাংশন, তার মানে y দিয়ে একটা ফর্মুলা থাকবে, সেটা হচ্ছে এটা। এই যে দুটো ফর্মুলা, আর এই হচ্ছে আপনার একটা ফর্মুলা। যখন x ইন্ডিপেন্ডেন্ট, আর এটা কখন? যখন y ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এই ফর্মুলাটা কখন অ্যাপ্লাই করতে পারবো? যখন x ইন্ডিপেন্ডেন্ট, যখন y ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? যেমন y equal to x plus 1, ঠিক আছে? এই ফাংশনটা যদি আমি এই ফাংশনটা কি এই যে একটা এক্সপ্রেশন দেওয়া, এই এক্সপ্রেশনে কি কোথাও কে ইন্ডিপেন্ডেন্ট কে ডিপেন্ডেন্ট বলা আছে ভাই? দেখেন y equal to x plus 1, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে ফাংশন মানেই তো হচ্ছে আমার কে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো কে ইন্ডিপেন্ডেন্ট কে ডিপেন্ডেন্ট এই কথাটা কিন্তু আমার এই এক্সপ্রেশনে বলা নেই। আমি যদি x কে ইন্ডিপেন্ডেন্ট রাখতে চাই, বা আমি যদি y কে ইন্ডিপেন্ডেন্ট রাখতে চাই, y কে ইন্ডিপেন্ডেন্ট রাখতে চাই, তাহলে আমি কি করব? x ইকুয়াল টু একটা এক্সপ্রেশন বের করব, g of y equal to x equal to একটা এক্সপ্রেশন বের করব। এখান থেকে x equal to এক্সপ্রেশনটা কি আসে? y minus 1, তাহলে g of y ফাংশনটা হবে y minus 1। এই ফাংশনে হচ্ছে y ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে বলে দিয়েছে যে y ইন্ডিপেন্ডেন্ট, এখানে কিন্তু বলে দিয়েছে যে y টা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট, g is a function of y and here y is the independent variable। এই নোটেশনে কিন্তু বলা নাই যে কে ইন্ডিপেন্ডেন্ট কে ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তাহলে y কে যদি ইন্ডিপেন্ডেন্ট এক্সপ্রেশনটাকে y কে ইন্ডিপেন্ডেন্ট ফাংশন হিসেবে রাখলে আমার এইটা আসবে, এই এক্সপ্রেশনটা আসবে, তখন আমি ফর্মুলা দেব এটা, ঠিক আছে? সেম এক্সপ্রেশনটাকে যদি আমি x ইন্ডিপেন্ডেন্ট রাখতে চাই, দ্যাট মিন্স f of x equal y equal to যা আসে এখান থেকে y equal to যা আসে x plus 1, that means f of x equal x plus 1। এই ফাংশনটা নিয়ে কাজ করব। যদি আমি x কে ইন্ডিপেন্ডেন্ট রাখতে চাই, তখন ফর্মুলা আসবে এইটা, এই ফর্মুলা বাদ দেন, এটাই মাথায় রাখেন, ঠিক আছে? যদি x কে ইন্ডিপেন্ডেন্ট ধরেন এটা। আচ্ছা দেখেন এখানে কি বলছে, আমরা ক্লিয়ারটা দেখি। এই যে एग्जांपल 1টা এখানে যেটা করা আছে সেটা একটু দেখি, সবাই একটু মনে মনে পড়েন एग्जांपलটা এখানে কি বলছে। তো এখানে প্রথমে বলছে যে তারপর হচ্ছে আর্ক লেন্থ বের করতে বলছে, এই কার্ভটার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বলছে যে এই 4 নাম্বার, এটা বাদ, এটাই দেখবেন। এই 4 নাম্বার ফর্মুলাটা একবারে অ্যাপ্লাই করতে হবে, এই 5 নাম্বার ফর্মুলাটা একবারে অ্যাপ্লাই করতে হবে, ইকুয়েশন 4 আর ইকুয়েশন 5, ঠিক আছে? তো 4 নাম্বার যদি অ্যাপ্লাই করতে চাই, x কে ইন্ডিপেন্ডেন্ট ধরতে হবে, x এর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ধরে আমাকে ওইভাবে ট্রিট করতে হবে, ঠিক আছে? তো এই 4 নাম্বার ফাংশনটা মানে ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাকে কি f of x equal to what বের করে নিতে হবে আগে। এই এক্সপ্রেশন থেকে y equal to x এর উপর 3/2, এই এক্সপ্রেশন থেকে f of x টা কি আসবে? 3/2, ঠিক আছে? যদি আমি 4 নাম্বার ইকুয়েশনটাকে মানে x কে ইন্ডিপেন্ডেন্ট রাখি, তাহলে f প্রাইম x কত আসে?
3/2 x টু দি পাওয়ার এখান থেকে এক কমে গেলে 1/3 হাফ সরি -2 মানে হাফ আসে হাফ। ঠিক আছে, তাহলে এখন জাস্ট আমি ফর্মুলা যদি যে বসাই কি 1 প্লাস f প্রাইম x হোল স্কয়ার ইন্টিগ্রেশন dx। আচ্ছা, লিমিটটা কত হবে বলুন তো? যে আপনি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গ্রাফটা অলরেডি দেওয়া আছে, আপনাদের গ্রাফ ড্র করতে হবে না, এই ফাংশনের গ্রাফটা দেওয়া আছে যে এই এই লেন্থ বের করতে এইটুকু। এখানে x ভেরি করেছে কোথা থেকে ম্যাম ল্যাগ হচ্ছে, শোনা যাচ্ছে না কিছু। ম্যাম আপনার ভয়েস আসতেছে না ঠিকঠাক। ম্যাম আপনার নেটওয়ার্ক ইস্যু দিচ্ছে আই গেস। প্রথম থেকে আমি মানে এক্স এটা গ্রামীণ বলবো কি আমি হ্যালো না শোনা যাচ্ছে এখন। ম্যাম আপনার ভয়েস অনেক পরে আসতেছে। এখন কি ক্লিয়ার? নো ম্যাম, হ্যালো। হ্যালো, আমি জাস্ট একদম নেট থেকেই বের হয়ে গেছিলাম, মানে আমার নেটের একটা কানেকশনই ডিসকানেক্ট হয়ে গেল, বাট আমার ডাটা ছিল। হ্যাঁ ম্যাম, এখন ক্লিয়ার ম্যাম। ক্লিয়ার? ইয়েস ম্যাম, এখন ক্লিয়ার। ক্লিয়ার কতক্ষণ থাকবে আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, দেখি। যেটা বলেছিলাম যে আমরা হচ্ছে যদি 4 নাম্বার ফর্মুলাটা অ্যাপ্লাই করি, যে এখানে হচ্ছে এই সেট এই ম্যাথটাকে এই হচ্ছে আমাদের ফাংশন ছিল যে 4 নাম্বার ফর্মুলাটা আর 5 নাম্বার ফর্মুলাটা অ্যাপ্লাই করতে বলছে, যে দ্যাট মিন্স আপনাকে একবার x কে ইন্ডিপেন্ডেন্ট রেখে ম্যাথটা করতে হবে আর একবার y কে ইন্ডিপেন্ডেন্ট রেখে ম্যাথটা করতে হবে। x কে ইন্ডিপেন্ডেন্ট মানে f অফ x আকারে ফাংশনটা লিখতে হবে আপনাকে, f অফ x। ঠিক আছে, তাহলে আমার কি লাগবে, f প্রাইম x লাগবে, সেটা আমি বের করলাম, f প্রাইম x আসবে এটা এই ভ্যালুটা। তারপর জাস্ট ফর্মুলা যদি বসাই, যেগুলো বসিয়েছে বসানোর পর হচ্ছে ইন্টিগ্রেশন করার দায়িত্ব আপনার। 1 প্লাস
এ প্রাইম এক্স হোল স্কোয়ার, এটা কি 1 থেকে 2 রুট 1 প্লাস এ প্রাইম এক্স হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এ প্রাইম এক্স কত আমার, এই যে 3/2 এক্স টু দি পাওয়ার হাফ। এরপর জাস্ট হচ্ছে ইন্টিগ্রেশন, এরপর সাবস্টিটিউশন ইউজ করে আপনি ইন্টিগ্রেশন করে যে ভ্যালুটা পাবেন সেটা হচ্ছে এটা। এই ইন্টিগ্রেশনটা সহজ, ঠিক আছে, আইডার হচ্ছে সাবস্টিটিউশন করে করেছে, এটা খুব কঠিন ইন্টিগ্রেশন না। তো আপনার এক্সপ্রেশনটা কি ছিল, y ইকুয়াল টু x 3/2। এই এক্সপ্রেশনটাকে যদি আপনি y কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রেখে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে রাখতে চান, তাহলে আপনাকে এখান থেকে কি লিখতে হবে, x ইকুয়াল টু what, x ইকুয়াল 2/3। y কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা বাম পাশে থাকবে, ডান পাশে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্সপ্রেশন। আর আমি y কে যদি ইন্ডিপেন্ডেন্ট রাখতে চাই, মানে আমি 5 নাম্বার ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করতে চাই, যেখানে y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে, y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে, আর এই লিমিটগুলো হবে y এর। তো সেই হিসেবে আমাকে কি করতে হবে, g অফ y টাকে পিক করতে হবে। এখানে g অফ y হচ্ছে এটা, y টু দি পাওয়ার 2/3। এটা যদি g অফ y হয়, আমাকে g প্রাইম y বের করতে হবে, 2/3 y টু দি পাওয়ার, এখান থেকে যদি আপনি -1/3 হয়, এটা হচ্ছে g প্রাইম y, ঠিক আছে। এটাকে যদি একটু ফর্মুলার ভিতরে বসায় দেন, আর হচ্ছে y এর লিমিট দেখেন, এই যে অর্ডার পেয়ার গিয়েছে, এটা হচ্ছে সেকেন্ড যে ভ্যালুটা, সেটা হচ্ছে y এর লিমিট। তো y এর লিমিট ভ্যারি করবে 1 থেকে 2√2 পর্যন্ত, 1 থেকে 2√2 পর্যন্ত, সরি 2 পয়েন্ট, হ্যাঁ 2√2 পর্যন্ত, এটা হচ্ছে আমার y এর লিমিট। এখানে যে সেই y এর লিমিটটা বসানো হয়েছে, এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসে, এই লাইন থেকে ওই লাইনে কিভাবে যায় সেটা দেখাই। 1 2 2, ভেতর থেকে আপনি যদি y টু দি পাওয়ার -2/3 কমন নেন, তাহলে হচ্ছে কেমন আসে, যে কোনো কিছু কমন নেওয়া মানে ওই ভ্যালুটা দিয়ে ভাগ করে দেওয়া, তাই না, -2/3 প্লাস 4/9, এরকম একটা ব্যাপার আসে। এই লাইনের পর এই লাইন, তারপর হচ্ছে যেখানে এই লাইন 1 থেকে 2√2, 1 থেকে 2√2, এই ভ্যালুটাকে যেহেতু এইটা আর এটা গুণাকারে আছে, তা আমি হচ্ছে এই রুটটাকে যার যার উপরে দিয়ে দিই, হ্যাঁ, -2/3 এর উপর হচ্ছে হাফ, আর এই যে 1/y এর উপর -2/3, এটাকে যদি উপরে নিয়ে যাই এটা প্লাস হয়ে যাবে, y এর উপর 2/3 প্লাস 4/9, আচ্ছা dy। আচ্ছা, তারপর দেখেন এই হাফ আর এই 2, মানে যে গুণের পাওয়ারের উপর পাওয়ার থাকলে ওই পাওয়ার পর গুণ হয়, এই হাফ আর 2/3 যদি গুণ হয়, এই 2 কাটা যাবে, থাকবে -1/3। দ্যাট মিন্স y এর উপর থাকবে হচ্ছে -1/3, আর এই যে ভেতরের ভ্যালুটা হচ্ছে 9 আবার কমন নিয়ে বের করছে, এখানে 9 ও লসাগু নিয়ে কমন নিয়ে বের করে নিয়ে আসলে সেটা হচ্ছে 1/3 হয়, তাই এরকম। তো এখন আপনার কাজ কি, এখন হচ্ছে কাজ আপনার ইন্টিগ্রেশনটাকে কমপ্লিট করা, ঠিক আছে, এই ইন্টিগ্রেশনটাকে কমপ্লিট করা। একটু দেখেন এই ইন্টিগ্রেশনটা কিভাবে কমপ্লিট করা যায়। এটা যে আগে এতদিন যে ম্যাথ করেছেন আপনি, সেই ম্যাথের মানে সেই হচ্ছে এক্সপিরিয়েন্স দিয়ে আপনাকে এখন এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো সেই এক্সপিরিয়েন্স দিয়ে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে হচ্ছে ভেতরেরটাকে যদি আপনি ইউ ধরেন, এই যে y এর উপর 2/3 আছে, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করেন, পাওয়ার 1 কমে যাবে, মানে y এর উপর -1/3 আসবে, মানে এই বাহিরের এইটা পাবেন, ঠিক আছে। দিস ইজ সাবস্টিটিউশন, দিস ইজ ইউ সাবস্টিটিউশন করতে হবে, যে রুটের ভেতরের ভ্যালুটাকে যদি আমি ইউ ধরি, তাহলে বাহিরের কনস্ট্যান্ট এদিক সেদিক মাল্টিপ্লাই করা যাবে। আমার তো মেইন ভেরিয়েবলটা, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে আসে y এর পাওয়ার 1/3, যেটা হচ্ছে dy এর সাথে মাল্টিপ্লাই আকারে আছে।
তার মানে আমি এই ফুলটাকে যদি ইউ ধরি, এরপর প্রসিডিউর আশা করি বুঝবেন। আর এইটাও অ্যাকচুয়ালি 0.2.09, কারণ আর্ক লেন্থ আমি এক্স দিয়ে বের করি বা ওয়াই দিয়ে বের করি, আর্ক লেন্থের তো আর চেঞ্জ হবে না। এই লেন্থটা আমি এক্স এর মানে এক্স কে রেসপেক্ট করে বের করি বা ওয়াই কে রেসপেক্ট করে বের করি, সেটা তো চেঞ্জ হবে না। আচ্ছা, এই ফাংশনটার একটা ব্যাপার ছিল, এটাকে এক্স কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রেখেও ম্যাথটা করা গেছে, ওয়াই কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রেখেও ম্যাথটা করা গেছে। কেন? কারণ আমি যদি একটু হরিজন্টাল লাইন টেস্ট করি, ভার্টিক্যাল লাইন টেস্ট করি, দিস ইজ দ্য ফাংশন অফ এক্স। আর হরিজন্টাল লাইন টেস্ট করে আমরা কি দেখতে পারবো? দিস ইজ অলসো ফাংশন অফ ওয়াই। একের বেশি পয়েন্টে কোথাও কাট করবে না, ফাংশনের একের বেশি পয়েন্টে কোথাও কাট করে না। তার মানে এটা এক্স এরও ফাংশন, ওয়াই এরও ফাংশন। ঠিক আছে? বিশেষ করে এই ইন্টারভ্যালটার ভিতর, এই যে ইন্টারভ্যালটা দেওয়া ছিল, 1 2 1 1 2√2, এই ইন্টারভ্যালের ভিতরে হচ্ছে আমার ফাংশনটা এক্স এর ফাংশন, ওয়াই এর ফাংশন। তার মানে আমি চাইলে এক্স কেও ইন্ডিপেন্ডেন্ট ধরতে পারবো, চাইলে ওয়াই কেও ইন্ডিপেন্ডেন্ট ধরতে পারবো, সেটা আমার ইচ্ছা। যেমন এই হচ্ছে আমার এক্সপ্রেশন, এটা হচ্ছে আমার এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটাকে আসলে এখানে কে ইন্ডিপেন্ডেন্ট কে ডিপেন্ডেন্ট কিছুই কিন্তু বলা না। তাহলে এই এক্সপ্রেশনটাকে আমি কিভাবে এক্স এর ফাংশন আর ওয়াই এর ফাংশন আকারে নিতে পারি? যে আমি এক্স কে ইন্ডিপেন্ডেন্ট যদি ধরি, 2x + 2y = 1, ঠিক আছে? তো এটা একটা লিনিয়ার ফাংশন হবে, এটা লাইন হবে। তো এই লাইনগুলো সাধারণত এক্স এর ফাংশন হয়, ওয়াই এর ফাংশন হয়, ঠিক আছে? তো আপনি যদি এক্স এর ফাংশন আকারে প্রকাশ করতে চান, দ্যাট মিন্স f of x = সামথিং, এক্স এর এক্সপ্রেশন লিখতে হবে। এখানে এক্স এর কিছু এক্সপ্রেশন থাকবে, ঠিক আছে? এইভাবে যদি লিখতে চান, আর যদি ওয়াই এর ফাংশন লিখতে চান, তাহলে g of y = এখানে ওয়াই এর কিছু এক্সপ্রেশন থাকবে। এই ফাংশনটাকে যদি আমি এক্স এর ফাংশন আকারে লিখতে চাই, তাহলে আমি কি করব? এক্স এর ফাংশন মানে এক্স ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই ডিপেন্ডেন্ট। এক্স এর ফাংশন আকারে লিখতে চাইলে আমাকে কি এক্স ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াই ডিপেন্ডেন্ট। তাহলে আমরা y = একটা এক্সপ্রেশন বের করে ফেলবো, তার থেকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল = ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা এক্সপ্রেশন বের করে ফেলবো। এখানে y = কত আসে? 1 - 3x/2। দ্যাট মিন্স এটাই হচ্ছে আমার মেইনলি x এর ফাংশন, f of x = 1 - 3x/2। এই এক্সপ্রেশনটার ভেতর বলা নাই কে ইন্ডিপেন্ডেন্ট কে ডিপেন্ডেন্ট, বাট এই এক্সপ্রেশনের ভিতর বলা আছে কে ইন্ডিপেন্ডেন্ট কে ডিপেন্ডেন্ট। এখানে বলা আছে এক্স কে ইন্ডিপেন্ডেন্ট ধরা হয়েছে, এফটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? সিমিলারলি আমি যদি এখান থেকে ওয়াই কে ইন্ডিপেন্ডেন্ট রাখতে চাই, তাহলে আমি এখান থেকে এক্স এর একটা এক্সপ্রেশন বের করব, এখান থেকে এক্স কে ওয়াই এর এক্সপ্রেশন বের করব। তো কি আসবে? 1 - 2y/3। দ্যাট মিন্স gy = 1 - 2y = 3। এটা হচ্ছে আমার y কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরলে যে ফাংশন আসবে সেটা হচ্ছে এটা। এই ফাংশনে বলে দিয়েছে যে y g is a function of y, মানে y টা আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, আর এই তো এই ম্যাথগুলোতে আপনার মেইন প্রবলেম হচ্ছে যে ফাংশনটাকে কোন দিকে নিচ্ছেন আপনি, আপনি x কে ইন্ডিপেন্ডেন্ট ধরছেন নাকি y কে ইন্ডিপেন্ডেন্ট নিচ্ছেন। তো আচ্ছা, এই টাইপের ম্যাথ খুব কম ম্যাথ এখানে সাজেস্ট করা আছে, ওই ম্যাথগুলো করবেন, ঠিক আছে? আমরা একটু 6.5 এ যাই, ওখান থেকে আসলে মেইনলি ম্যাথ আসে, ম্যাক্সিমাম টাইমে এখান থেকেই ম্যাথ আসে। আচ্ছা, সারফেস এরিয়া অফ রিভলুশন, অ্যাক্সিসের রেসপেক্টে পুরো একটা বস্তুকে যদি আপনি ঘোরান, চারিদিকে 360 ডিগ্রিতে যদি ঘুরিয়ে ফেলেন, সেটাকে আমরা বলি রিভলিউশন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার একটা সার্কেল, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস,
আর এটা হচ্ছে একটা সার্কেল, সেমি সার্কেল, নট সার্কেল, সেমি সার্কেল। এই সেমি সার্কেলটাকে যদি আমি এক্স এর রেসপেক্টে, এক্স এক্সিসের রেসপেক্টে যদি আমি ঘুরাই, রিভলিউশন করি, তাহলে আসলে আমি একটা স্ফিয়ার পাবো, একটা স্ফিয়ার পাবো। এই স্ফিয়ারটার একটা, এটা একটা 3D অবজেক্ট, এটা একটা 3D অবজেক্ট হবে আসলে, ঠিক আছে? তো এই 3D অবজেক্টের একটা সারফেস এরিয়া থাকবে, সেই সারফেস এরিয়াটা আমরা দেখব। এটা যদি একটা স্ট্রেট লাইন হয়, এটাকে যদি আপনি এক্স এর রেসপেক্টে রিভলিউশন করান, তাহলে আপনি একটা সিলিন্ডার পাবেন, ঠিক আছে? এই স্ট্রেট লাইনটা হচ্ছে এক্স এক্সিসের প্যারালাল, এটা আমি একটু প্যারালাল না, একটু বাঁকা। তাহলে আপনি একটা গ্লাস শেপের যে একটা বডি, সেটা পাবেন রিভলিউশন করালে। এটাকে যদি আপনি রিভলিউশন করান, তাহলে এরকম একটা ভেসেল টাইপের ফুলদানি কিছু একটা পাবেন। আসলে আমরা যদি কোন একটা কার্ভকে এক্স এক্সিসের রেসপেক্ট রিভলিউশন করি, তাহলে বিভিন্ন শেপ হতে পারে, আর এই শেপগুলো ডিপেন্ড করে আসলে কার্ভের উপর, কার্ভটা কেমন তার উপর ডিপেন্ড করে। মজার ব্যাপার দেখেন, এই ফাংশনটাকে যদি আপনি এক্স এক্সিসের রেসপেক্টে রিভলিউশন করেন, তাহলে আপনি কি পাবেন? এরকম একটা গামলা টাইপের, মানে এই টাইপের একটা কিছু পাবেন। যদি এক্স এর সাপেক্ষে, মানে আমার মেইন ফাংশনটা ছিল হচ্ছে এইটুকু, এই কার্ভটা, এটাকে যদি আমি এক্স এর রেসপেক্টে রিভলভ করাইতাম, তাহলে আমি এই যে এইটা পাইতাম। আর এটাকে যদি আমি ওয়াই রেসপেক্টে রিভলভ করাই, মানে ওয়াই রেসপেক্টে যদি রিভলিউশন হয়, ঘুরাই, তাহলে আমি এইরকম একটা ভেসেল টাইপের কিছু একটা পাবো। যদি আমি ওয়াই রেসপেক্টে আসলে এটাকে হচ্ছে এই নীল কালার যে কার্ভটা, সেটাকে যদি ওয়াই রেসপেক্টে, ওয়াই চারিদিক থেকে ঘুরাই, তাহলে এরকম ভেসেল বা ইয়া টাইপের, মাইক টাইপের কিছু একটা পাবো। আর এক্স এর রেসপেক্টে যদি এটাকে রিভলভ করাই, তাহলে আমি কি পাবো? একটা গামলা টাইপের, বাটি টাইপের কিছু একটা পাবো, মানে টুপি টাইপের, ঠিক আছে? তো আপনার এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে যদি এক্স এর রেসপেক্টে আমি রিভলভ করাই, তাহলে যে অবজেক্ট পাবো আমি ওয়াই রেসপেক্টে রিভলভ করলে কিন্তু আমি সেই অবজেক্ট পাবো না, একদম ডিফারেন্ট একটা অবজেক্ট আসে। সো কোন এসপেক্ট, মানে কোন এক্সিসের রেসপেক্টে আমি রিভলভটা করাচ্ছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট হেয়ার, কারণ আমার সবকিছু মানে শেপই চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সার্ফেস এরিয়া চেঞ্জ হবে। সো এটাও আসলে ওই সেম টাইপের রেইমান সামিরি ঘটনা, ঠিক আছে? রেইমান সামিরি ঘটনা, যে একটা পার্টিকুলার, এই যে এই ফর্মুলা দিতে, যে আপনি যদি, ঠিক আছে, আপনি যদি অ্যাবাউট এক্স এক্সিস, খুব ইম্পর্টেন্ট কথা, যে if f is a smooth non-negative function on AB, then the surface area is of the surface of revolution, মানে আপনার হচ্ছে ওই এটাকে যদি রিভলিউশন করেন, এরকম একটা ইয়া পাবেন, মানে এই সারফেস এরিয়া is generated by revolving the portion of the curve এত between AB about the x-axis. This is very important part of this math, about কোন axis, কোন axis এর রেসপেক্টে আমি রিভলভ করাচ্ছি। তাহলে ফর্মুলা কোনটা? ফর্মুলা হচ্ছে যেটা a থেকে b 2 পাই, ফাংশনটা গুণ হবে। আর এইটুকু কিন্তু চেনা চেনা লাগে কিনা দেখেন তো, কেবলই কি আমরা দেখলাম কিনা? এইটুকু দেখেন যে আর্ক লেন্থ ছিল আমাদের, আমি যদি এইটুকু কেটে দেই, তাহলে এটা কি বের হবে? আর্ক লেন্থ বের হবে, ঠিক আছে? এটুকু কেটে দিলে বের হবে, এটা হচ্ছে আর্ক লেন্থ। আমাদের মনে আছে কিনা যে 2 পাই আর দিয়ে একটা সারফেস এরিয়া বের করতাম সার্কেলের, আর এখানে তো আসলে অনেকগুলো সার্কেলই আসে, ওই সেন্স থেকে আসলে আসে 2 পাই আর, ঠিক আছে? এইটুকু না থাকলে এটা কি বের হইতো? আর্ক লেন্থ। হ্যাঁ, আর আর্ক লেন্থের সাথে যদি এটা মাল্টিপ্লাই করে দিয়েছেন বলে এটা বের হয়ে গেছে সারফেস এরিয়া অফ রিভলিউশন। আচ্ছা, যেটা মেন কথা, এক্স এক্সিসের রেসপেক্টে যদি আপনি রিভলভ করান, এক্স এক্সিসের রেসপেক্টে যদি রিভলভ করান, তাহলে ফর্মুলা এটা, আপনার ফাংশনটাকে এক্স এ রাখতে হবে, ফাংশনটাকে এক্স দিয়ে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আবার ইন্টিগ্রেশন যখন করবো তখন এক্স এর রেসপেক্টে করবো, লিমিটগুলো আমার এক্স এর থাকবে। আর যদি অ্যাবাউট ওয়াই এক্সিস হয়, এই যে এটা একই ফর্মুলা, অ্যাবাউট
ওয়াই এক্সিস। যদি ওয়াই এক্সিসের রেসপেক্টে আপনি কোন একটা ফাংশনকে রিভলভ করেন, মানে ওয়াই এক্সিসের রেসপেক্টে আপনি যদি রিভলভ করেন তাহলে যে সারফেস এরিয়াটা আসে সেটা হচ্ছে এটা। ফাংশনটাকে আপনার ওয়াইতে নিয়ে যেতে হবে, ওয়াইকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আকারে ফাংশনটাকে এক্সপ্রেস করতে হবে। তারপর এই যে 2 পাই ওই ফাংশনটা গুণ থাকবে, ফাংশনকে ডিফারেন্সিয়েশন করতে হবে ওয়াই রেসপেক্টে, এবং লাস্ট ইন্টিগ্রেশনটা ওয়াই রেসপেক্টে করতে হবে, লিমিটগুলোও থাকবে ওয়াই। এটা ম্যাথ করি, দেখেন। Find the surface, find the area of the surface that is generated by the revolving of the portion A car. এইটুকু যদি পোর্শন করেন এর ভিতর অ্যাবাউট এক্স এক্সিস, অ্যাবাউট এক্স এক্সিস, তার মানে আমি ফর্মুলা কোনটা দিব? এই ওয়াই গুলো লিখলে আপনারা পরে আর ওয়াই চেঞ্জ করেন না, তাই আমি এখানে হচ্ছে এফ অফ এক্স লিখি আর কি, একই তো কথা আসলে। আচ্ছা, তো অ্যাবাউট এক্স এক্সিস ফর্মুলা কোনটা? 0 থেকে 1, 2 বাই এক্স এর ফাংশনটা রুট 1 প্লাস ওই এক্স এর যে ফাংশন তার উপর হোল স্কয়ার ডি এক্স, এই ফর্মুলাটা দিব। তাহলে এখান থেকে আমার এক্স এর ফাংশন বের করে আনতে হবে। y equal to f of x equal x cube, তাহলে f প্রাইম বা dy dx বা f প্রাইম x কি আসবে আমার 3x স্কয়ার। ঠিক আছে, ফর্মুলা কি? ফাংশনটা যে 2 পাই ফাংশনটা বসে যাবে, যে 2 পাই ফাংশনটা বসে গেছে, ফাংশনটা আমার x কিউব আর 1 প্লাস f প্রাইম x হোল স্কয়ার, 1 প্লাস f প্রাইম x হচ্ছে আমার 3x স্কয়ার, তার উপর হচ্ছে হোল স্কয়ার। তাহলে এই হচ্ছে আমার রেজাল্ট, যে এটাকে x স্কয়ার উপর যদি স্কয়ার দেখ x টু দি পাওয়ার 4। এখন দেখেন ভিতরে এই পার্টটাকে যদি আপনি ধরেন, যেটার উপর একটা হাফ আছে, আপনি যে x কিউব পেয়ে যাবেন। এই এরপর ইন্টিগ্রেশনটা আসলে খুব কঠিন কিছু না, যে এটা যেহেতু রুট আছে, তাহলে রুটের এই ভিতরটাকে যদি আমি ধরি, এই বাইরের এই ভ্যালুটা পাবো। x টু দি পাওয়ার 4 কে ইউ ধরলাম, একবার ডিফারেন্সিয়েশন করলে x কিউব আসবে, তার মানে ওই x কিউবটা তো আমার dx এর সাথে মাল্টিপ্লাই করেছে, সাবস্টিটিউশন। এই সাবস্টিটিউশন দিয়ে ম্যাথ কমপ্লিট করলাম, এই হচ্ছে ভ্যালু। এখানে কিন্তু ম্যাথ বলতে আসলে কিছুই নাই, আপনাকে জাস্ট এই ফর্মুলাটা মনে রাখতে হবে। ঠিক আছে, আপনাকে জাস্ট এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, এই ফর্মুলাটা 2 পাই f of x, তারপর যে আর্ক লেন্থের যে ফর্মুলাটা 1 প্লাস f প্রাইম x হোল স্কয়ার dx। যদি x এর ফাংশন হয় আমি x আকারে y ইনটু f of x আকারে সব প্রকাশ করব, x এর এক্সপ্রেশন থাকবে। ঠিক আছে, তারপরে এই ফর্মুলা আমি বসাবো, তারপরে ইন্টিগ্রেশন করার দায়িত্ব আপনার। আচ্ছা, এরপর ম্যাথটা একটু দেখেন, এখানে একটা টুইস্ট আছে। এটা আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব আমাকে একটু বলুন তো একজন, যে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সারফেস দ্যাট ইজ জেনারেটেড বাই দ্য রিভলভিং দ্য পোরশন অফ দ্য কার্ভ y equal to x স্কয়ার বিটুইন এটা অ্যাবাউট x এক্সিস। তাহলে আমি ফর্মুলা কোনটা দিব? সরি, অ্যাবাউট y এক্সিস। তাহলে ফর্মুলা কোনটা দিব? যে কোন একটা দিলেই কি হবে? আপনারা তো আছেন নাকি নাই? ইয়েস মিস, আসি। হ্যাঁ, তাহলে ফর্মুলা কোনটা দিব এখানে? অ্যাবাউট y এক্সিস যেহেতু বলছে, ফর্মুলা নাম্বার 5 টা হবে না মিস? হ্যাঁ 5 টা হবে, বা হচ্ছে y কে ইন্ডিপেন্ডেন্ট ধরে যেটা সেটা হবে, যেটা হবে এটা y কে তো এই 5 নাম্বারটা হচ্ছে এই এটা করতে হবে আর কি, এই যে এই ফর্মুলাটা দিতে হবে। এটা y এর ফাংশন থাকবে, y এর রেসপেক্টিভ ডিফারেন্সিয়েশন করতে হবে, y এর রেসপেক্টিভ ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, এইটা যে কথা এটা কিন্তু একই কথা, কারণ x equal g of y equal to y এর এক্সপ্রেশন। আপনারা কি করেন পরে আর এই x টাকে চেঞ্জ করেন না, এখানে কি কি করেন না করেন, y এর রেসপেক্ট থাকে x থাকে,
এর জন্য আমি যে এই ফরম্যাটটাকে ইউজ করতে বলি ম্যাক্সিমাম সময়। আচ্ছা, তাহলে কি করতে হবে, আমার ফাংশনটাকে প্রথমে ওয়াই আকারে বসাতে হবে। হ্যাঁ, ফাংশনটাকে ওয়াই কে ইন্ডিপেন্ডেন্ট রেখে যেভাবে আসলে এক্সপ্রেস করা যায়, এই ফাংশনটাকে যদি আমি ওয়াই কে ইন্ডিপেন্ডেন্ট রেখে এক্সপ্রেস করি, জি অফ ওয়াই কত আসবে, ওয়াই এর উপর হাফ। এখান থেকে এক্স ইকুয়াল কত আসে, ওয়াই এর উপর হাফ। এই ভ্যালুটাই আসলে আবার ওয়াই কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে যেটা, সেই ফাংশনটা তাহলে হচ্ছে জি প্রাইম ওয়াই হচ্ছে, এখান থেকে আমি জি প্রাইম ওয়াইটাকে যদি বের করি, তারপরে ফর্মুলা বসাই। ও, এখানে একটা টুইস্ট আছে, বলেন তো সেই টুইস্টটা কি? ওরা বলছে অ্যাবাউট ওয়াই এক্সিস, দ্যাট মিনস আমি ফর্মুলা অবশ্যই এইটা দিব, 2 পাই জি অফ ওয়াই, তারপরে 1 প্লাস জি প্রাইম ওয়াই হোল স্কোয়ার ডি ওয়াই। এই যে লিমিট বসাবো, কার লিমিট বসাবো আমি? ওয়াই এর লিমিট। ওয়াই লিমিট, কার লিমিট দেওয়া আছে? এক্স এর লিমিট। এক্স এর লিমিট দেওয়া আছে, এক্স এর লিমিট দেওয়া আছে না এগুলো। তাহলে এখন আমি কি করব, ওয়াই লিমিট কোথায় পাবো? ফাংশনে বসাই দিব। ফাংশন দেওয়া আছে এখানে এক্স এর মান, হ্যাঁ এই যে ফাংশন, এখানে এক্স এর মান বসাই দিলে তো ওয়াই পাওয়া যায়। এক্স এর মান যদি 1 বসান, ওয়াই কত আসে? 1। এক্স এর মান আপার লিমিট 2 যদি বসাই, ওয়াই এর মান কত আসে? 4। তাহলে লিমিটগুলো আমার ওয়াইতে কনভার্ট করতে হবে, ঠিক আছে? যদি আমি ওয়াই রেসপেক্টে ওয়াই কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ট্রিট করতে হয়, মানে অ্যাবাউট ওয়াই এক্সিস হয়, মানে অ্যাবাউট ওয়াই এক্সিস হয়, তাহলে অবশ্যই আমাকে সবকিছু ওয়াইতে নিয়ে আসতে হবে। ওয়াই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, ওয়াই এক্সপ্রেশন, ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন, লিমিটও হবে ওয়াই এর। তারপর আপনি এখানে যেগুলো বসান, যে এটা মানে তো হচ্ছে 1/2√y, এই যে 1/2√y এর হোল স্কয়ার, 1 প্লাস এফ জি প্রাইম ওয়াই হোল স্কয়ার, আর এটা হচ্ছে জি অফ ওয়াই ডিওয়াই। আচ্ছা, এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসছে? এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসলো? পাই একটা রুট ওয়াই ছিল, আমি যদি এই রুটের ভিতর 4 এটার স্কোয়ারটা দিয়ে দিলে এটা হয়ে যাবে 4y। 4y যদি কমন নেই তাহলে এটা কি আসে? 4y প্লাস 1, ঠিক আছে, dy। তারপরে হচ্ছে 2পাইটাকে বাহিরে আনা যায়, 1 থেকে 4 রুট y, উপরে হচ্ছে 4y প্লাস 1, নিচে আবার হচ্ছে 4y, মানে এই রুটটাকে উপরে নিচে আমি দিয়ে দিলাম dy। তাহলে এই রুট ওয়াই আর এই রুট ওয়াই ক্যান্সেল, এখানে √4 মানে 2 আর এই 2 ক্যান্সেল, থাকে শুধু এই ভেক্টর 1 থেকে 4 পাই পাই 1 থেকে 4 আর এই যে এটা। তারপরে সাবস্টিটিউশন ইউজ করে ম্যাথ করছে, এটাই হচ্ছে আপনার ওয়াই রেসপেক্টে। তো এখানে আসলে আপনার ম্যাথের যে প্রবলেমটা হবে, যেমন ধরেন যদি 3x প্লাস 2y ইকুয়াল টু 1, এই ফাংশনটাকে যদি বলে এক্স এর ওয়াই রেসপেক্ট হচ্ছে রিভলভ করে, ওয়াই রেসপেক্টে যদি ওয়াই এক্সিস এর রেসপেক্টে যদি রিভলভ করতে হয়, তাহলে আমার এক্স এর এক্সপ্রেশন লাগবে, এক্স ইকুয়াল টু ওয়াই এর এক্সপ্রেশন আর কি। তাহলে কি আসবে? 1 মাইনাস 2y/3, এটাই হচ্ছে আমার জি অফ ওয়াই। এইভাবে বের করাটাই আসলে ম্যাটার, যে আমি কার ফাংশন বের করছি, তারপর আমি এখানে জাস্ট বসাবো। এই ফর্মুলায় বসিয়ে ম্যাথ করাটা আসলে খুব বেশি কঠিন কিছু না, ম্যাথগুলো সহজ। আর এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবেন বাসায়, এখান থেকে তো ম্যাথ আসবেই। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনারা গামা বিটা ফাংশন সম্পর্কে আমার কাছে বলছেন। আচ্ছা, গামা বিটা ফাংশন কি খুব কঠিন কিছু? ফ্যাক্টোরিয়ালের মানে ফ্যাক্টোরিয়াল কিভাবে আসলো জানেন? যেমন
d/dx x টু দি পাওয়ার 7, ঠিক আছে? এটাকে যদি আপনি ডিফারেন্সিয়েশন করতে থাকেন, কয়বার ডিফারেন্সিয়েশন করবেন জানেন? 110 তো পড়ে আসছেন। আপনি এটাকে যদি 7বার ডিফারেন্সিয়েশন করেন তাহলে আপনি কি পাবেন? প্রথমবার ডিফারেন্সিয়েশনে একটা 7, পরের বার ডিফারেন্সিয়েশনে 6, তারপরে বার 5, তারপরে বার 4, তারপরে বার 3, 2, 1। এই কাহিনী বুঝছিলেন এখানে কি দেখছি? একবার যখন ডিফারেন্সিয়েশন করে ফেলবো, x টু দি পাওয়ার 7, তাহলে আমার কি আসবে? এটা d টু দি পাওয়ার 6 dx টু দি পাওয়ার 6 সমান ভিতরে কি আসলো? 7x টু দি পাওয়ার 6। এইটুকুকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, এভাবে যদি এটাকে আরো একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার ডিফারেন্সিয়েশন অর্ডার কমে যাবে, 5 হয়ে যাবে। তাহলে একটা বের হয়ে আসবে 7 ইন্টু 6 x টু দি পাওয়ার 5। এভাবে 7বার ডিফারেন্সিয়েশন করলে আমি এরকম একটা প্রোডাক্ট পাবো। এই প্রোডাক্টটাকে আসলে আমরা ফ্যাক্টোরিয়াল বলি, ফ্যাক্টোরিয়াল 7। তো ফ্যাক্টোরিয়াল 7 বলতে আমরা কি বুঝবো? যে 7 থেকে গুণ করে করে 1 পর্যন্ত, ঠিক আছে? আপনারা কি কখনো ফ্যাক্টোরিয়াল 7 তো সবাই চেনেন, কিন্তু কখনো কি ফ্যাক্টোরিয়াল হাফ দেখছেন? ফ্যাক্টোরিয়াল হাফ ইকুয়াল টু কি আসে? মানে ফ্যাক্টোরিয়াল কি একটা ফাংশন ধরা হয়েছে, ফ্যাক্টোরিয়াল ইজ এ ফাংশন। ওর ডেফিনিশনটা কিরকম? যে ওখান থেকে গুণ করে 1 পর্যন্ত যাবে আর কি। ফ্যাক্টোরিয়াল 3 যেমন 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে ফ্যাক্টোরিয়াল হাফ কত? এই ফ্যাক্টোরিয়াল ফ্র্যাকশন ফাংশনের জন্য তো আমার এরকম একটা মানে ফর্মুলা দরকার, সেটাই হচ্ছে গামা ফাংশন। গামা n ইকুয়াল n মাইনাস 1 গামা n। এটা হচ্ছে গামার ডেফিনিশন, এটা হচ্ছে গামার ডেফিনিশন, গামা ফাংশনের ডেফিনিশন, ঠিক আছে? আপনি যেমন ফ্যাক্টোরিয়াল ফাংশন জানতে, গামা ফাংশন নামে এরকম একটা ফাংশন আছে যেটা হচ্ছে আপনার ইয়া করতে পারে, মানে ফ্র্যাকশন নাম্বারগুলোর জন্য অ্যাপ্লিকেবল। যেমন আপনি যদি হচ্ছে 3/2 বের করতে চান, 3/2 গামা 3/2, এই ফর্মুলা যদি বসান কি আসে? 3/2 মাইনাস 1 গামা 3/2 মাইনাস 1 সমান সমান 3/2 মাইনাস 1 মানে হচ্ছে হাফ গামা হাফ। আবারও যদি এখানে আপনি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেন, হাফ মাইনাস 1 গামা হাফ মাইনাস 1, তাহলে কি আসে আমার? হাফ, এখানে মাইনাস হাফ আসে, গামার ভিতর মাইনাস হাফ আসে। তাহলে আমি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পারবো না, গামার ভিতর কখনো নেগেটিভ কিছু দিবে না। যেমন আপনি ফ্যাক্টোরিয়াল 3 যখন বের করেছেন, কিভাবে বের করেছেন? প্রথমে 3, তারপরে 3 মাইনাস 1, তারপরে 3 মাইনাস 2, তারপরে 3 মাইনাস 3, তারপরে 3 মাইনাস 4। এই 3 মাইনাস 4টা কি আর দিয়েছেন আপনি? কারণ এখানে নেগেটিভ চলে আসে। যেমন ধরুন হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল ফাংশনের রিডাকশন ফর্মুলাটা কেমন? n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল না? ঠিক আছে, যে প্রথমে এই 3টাকে কি করেছি, 3 ফ্যাক্টোরিয়ালটাকে লিখেছি 3 ইন্টু 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। সেম ফর্মুলাটা যদি আমরা আবার দেই, 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, এখানে যদি আমি আবার ওই ফ্যাক্টোরিয়ালের ওই ফর্মুলাটা দিই, 3 ইন্টু 2 ইন্টু 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এখানে আমি ফ্যাক্টোরিয়ালের রিডাকশন ফর্মুলাটা দিলাম, ঠিক আছে? তাহলে 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 2 ইন্টু 1 মানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। 3 ইন্টু 2 ইন্টু, আমি যদি আবার এখানে রিডাকশন ফর্মুলা দিই, 1 মাইনাস
1 into 1 minus 1 factorial মানে রিডাকশন ফর্মুলা n into n minus 1 factorial আচ্ছা তাহলে এখানে কি আসে 3 into 2 into 1 into factorial 0 এরপরে কি আর রিডাকশন ফর্মুলাটা আমরা দেই 0 into 0 minus 1 factorial এই যে এখানে কি আর রিডাকশন ফর্মুলা দেই না এখানে এই পর্যন্ত এটাই হচ্ছে আমাদের টার্মিনাল পয়েন্ট এই 0 পর্যন্ত এসে আমরা থেমে যাই আমরা কিন্তু আর যাই না কারণ 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1 সো আমরা গামা ফাংশনের ভিতরে কি করব গামা ফাংশনের যে ডেফিনিশন আছে ওইটারও কথা হচ্ছে এরকম যে গামা কখনো নেগেটিভ ভ্যালু নেয় না আপনি যদি 3/2 গামা বের করতে চান বা 5/2 গামা 5/2 বের করতে চান গামার ফর্মুলা কি n-1 গামা n-1 মানে গামা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ফাংশনেরই একটা এক্সটেন্ডেড ভার্সন যেখানে গামা ফাংশন ইন্টিজারও নিতে পারে এবং ফ্র্যাকশনও নিতে পারে কিন্তু ফ্যাক্টোরিয়াল ফাংশন হচ্ছে শুধু ইন্টিজার গুলো নেয় ঠিক আছে তাহলে এই 5/2 কে যদি আমি এই রিডাকশন ফর্মুলা ইউজ করি কিরকম আসবে তাহলে 5/2 - 1 গামা 5/2 - 1 তাহলে কি আসবে এটা 3/2 গামা 3/2 আমি কি আবারও রিডাকশন ফর্মুলাটা ইউজ করতে পারবো কিনা এখানে যদি 3/2 থেকে 1 বাদ দেই তাহলে কি আমার ভেতরে নেগেটিভ আসে কিনা গামা না আসে না তাহলে আমি আরো একবার রিডাকশন দিতে পারবো কি আসবে 3/2 - 1 গামা 3/2 - 1 জাস্ট এই রিডাকশন ফর্মুলা ম্যাম তাহলে কি যতক্ষণ পর্যন্ত হচ্ছে 3/2 নেগেটিভ আসবে না এর আগ পর্যন্ত কি হ্যাঁ এরকম করতে হবে কতক্ষণ পর্যন্ত আমি এটা অ্যাপ্লাই করতে পারবো এখন যদি পারবো কোনো এটাই একটা হচ্ছে গামা ফাংশনের ফর্মুলা যদি একটা বিশাল বড় গামা নাম্বার হাফ থাকে যেটা এখন যদি আপনি করেন না করতে হবে না আসলে ওগুলো আমরা করব না আমরা ওভাবে রেখে দিব শুনুন আপনার যদি একটা অ্যানসার আসলো ফ্যাক্টোরিয়াল 100 10 আপনি কি এটা ফ্যাক্টোরিয়াল 10 হিসেবে রেখে দেন না তো হ্যাঁ। আপনি আসলে ভাবেন যে ইট ইজ সামথিং লাইক জাস্ট ফ্যাক্টোরিয়াল ফাংশন বাট এক্সটেন্ডেড ভার্সন যে গামা ফাংশনটা ইন্টিজারও নিতে পারে ফ্র্যাকশনও নিতে পারে আর ফ্যাক্টোরিয়াল ফাংশনটা কি নিতে পারে শুধু ইন্টিজার না ঠিক আছে তো এই যে এখন যদি এখানে রিডাকশন ফর্মুলা দেন এইটা কিন্তু আমি পাবো না এটা কিন্তু আর পাবো না মানে গামার ভিতর নেগেটিভ তাহলে এটা রেজাল্ট হচ্ছে এটাই অ্যান্সার ঠিক আছে তো গামা আসলে গামা বলতে আমরা কি বলতে একটা নাম্বার ফ্যাক্টোরিয়াল যেমন একটা নাম্বার ফ্যাক্টোরিয়াল 2 যেমন একটা নাম্বার গামা 2 একটা নাম্বার ঠিক আছে এখন আপনি গামা ফাংশন আর গামা ফাংশনটা যেমন ধরেন যে গামা 5 রিডাকশন ফর্মুলা যেটা গামার n-1 গামা n-1 মানে 4 গামা 4 আবার যদি দেন এই 4টাকে যদি আবার দেন 3 গামা 3 এই 3টাকে যদি আবার দেন 4 3 তো থাকবেই 2 গামা 2 এই 2টাকে যদি আবারও দেই রিডাকশন ফর্মুলা 1 গামা 1 আর কি দিতে পারবো গামা 1 এর ভ্যালু হচ্ছে গামা 1 এর ভ্যালু হচ্ছে 0 সরি 1 এখানে কি আসলো 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 এটা কত আসলো ফ্যাক্টোরিয়াল 4 দ্যাট মিন্স গামা 5 ইকুয়াল ফ্যাক্টোরিয়াল 4 গামার ভিতরে যদি কোনো ইন্টিজার নাম্বার থাকে ওইখান থেকে আমরা ফ্যাক্টোরিয়ালে চলে যেতে পারি তবে এক কমাই দিতে হবে দ্যাট মিন্স আপনি যদি ফর্মুলা আকারে লেখেন গামা n+1 হচ্ছে ফ্যাক্টোরিয়াল n গামা n হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল একই কথা যে গামা ফাংশন থেকে ফ্যাক্টোরিয়াল ফাংশন আসলে এক কমে যাবে বা ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল গামা n+1 ফ্যাক্টোরিয়াল ফাংশন থেকে গামার ভিতর যাইতে গেলে এক বেড়ে যাবে তবে এই রিলেশনগুলো আমি কখন ইউজ করতে পারবো n যখন পজিটিভ ইন্টিজার যেমন ধরেন আপনার গামা 5/2 আছে তাহলে কি আপনি এক কমে ফ্যাক্টোরিয়াল 3/2 লিখবেন এটা তো মেক সেন্স করে না ইট ডাজ নট মেক এনি সেন্স ফ্যাক্টোরিয়াল কোনো ফ্র্যাকশন ফাংশনে ফ্যাক্টোরিয়াল নেই যে গামা আর ফ্যাক্টোরিয়াল মানে যখন পজিটিভ ইন্টিজার তখন আসলে আমরা ইয়া করতে পারবো তো গামা আসলে একটা আলাদা জগতের গামা ওরকম একটা ফাংশন
ওর নিজস্ব কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন গামা বিটা মানে ওর নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিক আছে। আচ্ছা ম্যাম, আমাদের ম্যাথ কি এই টাইপেরই Gamma হবে fact- নাকি হচ্ছে ফাংশন টাইপের কোনো কিছু থাকবে? কোথায় না মানে প্রশ্নে কি গামা বিটা? কিরকম? জি গামা বিটার তো কেবল আমি শুরু গামা ফাংশন ব্যাপারটা কি সেটা শুরু করলাম। গামা বিটা তো আগেও ক্লাস নিয়েছি, দেখেন নাই কোনটা ম্যাথ করেছি? এই যে গামা রিডাকশন ফর্মুলা, গামার ইনিশিয়াল কন্ডিশন, যেমন ফ্যাক্টরিয়াল ইনিশিয়াল কন্ডিশন কি ছিল? 0 ফ্যাক্টরিয়াল মানে 1, আর গামা 1 মানে 1, গামা হাফ মানে √বাই। আর এই ফর্মুলা থেকে মেনলি ম্যাথটা আসে, মানে অনেক সময় এই ফর্মুলা থেকে অনেক ম্যাথ আসে, আমি দেখছি ম্যাক্সিমাম টাইমে। তো এখন আসলে দেখেন গামা ফাংশনটা, তো গামা ফাংশন আপনি কি জানেন যে আপনার যদি কতগুলো নাম্বার পরপর গুণ আকারে থাকে, এরকম, এটাকে আপনি ফ্যাক্টরিয়াল 3 লিখে ফেলবেন, ঠিক আছে? ফ্যাক্টরিয়াল 3 লিখে ফেলবেন। হ্যাঁ, আমরা একটু মানে গামা ফাংশনটা দেখতে চাই। যেমন হচ্ছে যে আমি যে ডিফারেন্সিয়েশন নিয়ে যে একটা কথা বললাম, যে ডিফারেন্সিয়েশন, যে বারবার ডিফারেন্সিয়েশন করলে কি আসে, কোথায় সেটা, যে ওই যে তখন দেখলাম যে আপনি যদি x⁷ কে 7 বার ডিফারেন্সিয়েশন করেন, তাহলে আপনার কি আসবে? ফ্যাক্টরিয়াল 7 আসবে, কারণ আপনি জানেন এগুলো এক এক করে কমতে থাকবে আর প্রোডাক্ট বাড়তে থাকবে, প্রোডাক্ট হতে থাকবে, এটা একটা ফ্যাক্টরিয়াল 7 আসবে। তাহলে আপনি কি বলবেন যে এইটা হচ্ছে ফ্যাক্টরিয়াল t⁴n x⁴n এই ভ্যালুটা হচ্ছে ফ্যাক্টরিয়াল n, তার মানে ফ্যাক্টরিয়াল n এর একটা ডেফিনিশন হতে পারে এটা। We can derive factorial n by this. এটা যদি আমি এইটাকে যদি x⁴n কে যদি n টাইম ইন্টিগ্রেশন করি, আমার কিরকম ডিফারেন্সিয়েশন করি, তাহলে n ইনটু পর 10 - 1 10 - 2 এরকম গুণ করতে করতে আপ টু 1 পর্যন্ত পৌঁছাবে, তার মানে এটা ফ্যাক্টরিয়াল n, ঠিক আছে? তো এরকম একটা ব্যাপার হচ্ছে যে এখানেও আছে। কি করছে যে আপনারা যে কুইজ একটা ম্যাথ দিয়েছিলাম x⁵ e⁻⁻x dx, যদিও x এর এখানে কিছু ছাড়া ছিল, এই ম্যাথটাকে যদি আপনি কমপ্লিট করতে চান, আপনাকে 53 বার ইন্টিগ্রেশন বাই পার্সেন্টেজ ফর্মুলা দিতে হবে। 53 টাইমস ইন্টিগ্রেশন বাই পার্সেন্টেজ ফর্মুলা দিতে হবে, ঠিক আছে? বাট সায়েন্টিস্ট অয়লার উনি কি করেছেন, উনি এই স্পেসিফিক টাইপের ইন্টিগ্রেশনটাকে একটা প্যাটার্নে নিয়ে এসেছেন, যে হ্যাঁ এই টাইপের আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি। সেটা হচ্ছে কি, সেটা ফ্যাক্টরিয়াল ফাংশনে দিয়ে এই ফর্মুলাটা আরেকটু এক্সটেন্ড করে গামা ফাংশনে নিয়ে গেলাম। তাহলে গামা ফাংশন তো তাহলে হচ্ছে আমি ইন্টিজারের জন্য পারবো, আমি ফ্র্যাকশন নাম্বারের জন্য পারবো। দিস ইজ গামা ফাংশন। তো এই তো এখানে কি বোঝা যায় যে এই টাইপের ইন্টিগ্রেশনের জন্য যে এক্স এর বড় একটা পাওয়ার থাকবে, e⁻x এর একটা নাম্বার থাকবে, এটা আসলে কোনো ফর্মুলা ড্রাইভ করা যায় কিনা, এটা ইন্টিগ্রেশন যে x⁻100 ফরম্যাটে ফেলানো যায় কিনা, কোনো একটা ফর্মুলা ড্রাইভ করা পসিবল কিনা, ঠিক আছে? এই টাইপের ম্যাথগুলো কমপ্লিট করার জন্য 0 থেকে তো উনি যেটা করেছেন, এই ফর্মুলাটার ডেরিভেশন কিভাবে হয় সেটা আমি দেখিয়েছি, ঠিক আছে? ফর্মুলাটার ডেরিভেশন কিভাবে হয় এটা তো আসলে আপনার ডেরিভেশন আসবে না, আপনি একটু দেখে রাখেন যে এইটাকে আসলে ইন্টিগ্রেশন করলে এই ভ্যালুটা আপনি পাবেন, এখানে কোনো ডাউট নেই যে এই ভ্যালুটা আপনি পাবেন, যে 0 থেকে e⁻⁻x কে যদি x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করেন, তাহলে মাইনাস এ দিয়ে একটা ভাগ হবে, তারপর হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট বসান, এটা পাবেন। আমরা কিন্তু ফর্মুলা ড্রাইভ করছি। এইটাকে যদি আমি একবার ইন্টিগ্রেশন করি, একবার ডিফারেন্সিয়েশন করি, তবে এর রেসপেক্টে দুই পাশে আমি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, এর রেসপেক্টে। আফটার ক্যালকুলেশন ইউ উইল গেট দিস ওয়ান, ঠিক আছে? আবার যে এটাকে এর রেসপেক্টে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি, আমি কি দেখলাম
যে একটা এক্স চলে আসছে এই পাশে, যে এখানে একটা এক্স চলে আসছে আর 1/a² হয়েছে। এটাকে যদি আমি আরো একবার এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখা যায় এখানে স্কয়ার আসছে আর এখানে 2/aq আসছে। এটুকু আমরা পরে ভাবি, এটুকুর কথা আমরা একটু পরে ভাবি, ঠিক আছে? এরপরে আরো একবার যদি ডিফারেন্সিয়েশন করি দেখা যায় যে এখানে x কিউব আসছে, 3বার ডিফারেন্সিয়েশন করলাম x কিউব আসছে আর এখানে হচ্ছে 6 এটুকুর কথা আমরা পরে ভাবি, 6/a² আসছে। তাহলে তো একটা প্যাটার্ন মেনটেন করছে, এটা প্যাটার্ন মেনটেন করছে না? যে এখানে x এর পাওয়ার যখন 1 তখন এখানে এর পাওয়ার হচ্ছে 1 + 1, এখানে যা তার চেয়ে এক বেশি, আর এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1। এখানে যখন x এর পাওয়ার 2 এটা হচ্ছে 2, এই 2টাকে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 2 আকারে, আর a কিউবটাকে লেখা যায় 2 + 1। দ্যাট মিন্স এইখানে 2 হলে এইখানে যদি 2 লেখেন, সেই 2 আকারে যদি এক্সপ্রেস করতে চান তখন আপনাকে এইভাবে লিখতে হবে যে ফ্যাক্টোরিয়াল 2 এর উপর 2 + 1। এখানে যদি 3 থাকে x এর পাওয়ার, এখানে যে কি চেঞ্জ হয় ফ্যাক্টোরিয়াল 3, এই 6 হয়, এই 6টাকে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 3, মানে এর উপর 3 + 1। দ্যাট মিন্স এটা একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। তার মানে আপনি কি লিখতে পারবেন যে 0 থেকে ইনফিনিটি যদি x এর পাওয়ার n হয় ফ্যাক্টোরিয়াল n আর a টু দি পাওয়ার n + 1, তাই না? এই টাইপের ইন্টিগ্রেশন যেটা আমি হচ্ছে আপনাদের ইসে দিয়েছিলাম, এই যে 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার 100 e টু দি পাওয়ার -x dx, এই ভ্যালুটা কত আসবে? ফ্যাক্টোরিয়াল 100। এটাকে কিন্তু আপনি যদি এই গামা ফাংশন মানে এই ফর্মুলাতে ফ্যাক্টোরিয়াল 100 আসে না, সেই ফর্মুলাতে এখানে এর ভ্যালু হচ্ছে 1, এর ভ্যালু হচ্ছে 1, 1 এর উপর 100 + 1, তাহলে এটা আসলে ফ্যাক্টোরিয়াল 100। এটা বুঝতে পারছি কিনা যেটা আসলে ফ্যাক্টোরিয়াল 100 কিভাবে আসে? যে আমি যদি এই ম্যাথটাকে কমপ্লিট করি, এত বড় একটা যেটাকে 100 বার আসলে ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা দিতে হইতো, সেটাকে আমি এই ফর্মুলাটা, এটা তো আমার ডাইরেক্ট ফর্মুলা, আমি মাত্র ডাইরেক্ট করলাম এই ফর্মুলা, এখানে যদি ফর্মুলা বসাই দেই ওটা একবার এক লাইনেই হয়ে যায়। হ্যাঁ, তো দ্যাট মিনস আপনি যদি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার মাইনাস হবে না, প্লাস হবে 20 e টু দি পাওয়ার -2x dx, অবশ্যই 0 থেকে ইনফিনিটি। এটার ভ্যালু কত বসাইতে পারবেন ফর্মুলা অনুযায়ী? x এর যে পাওয়ার তার উপর ফ্যাক্টোরিয়াল, x এর পাওয়ার 20 এর উপর ফ্যাক্টোরিয়াল, দেন কি এর সাথে মানে -x এর সাথে যে মাল্টিপ্লাই আছে সে হচ্ছে a, তাহলে -x এর সাথে মাল্টিপ্লাই আছে হচ্ছে 2, 2 এর পাওয়ার কত? 20 + 1, n + 1। আচ্ছা, এখানে n হচ্ছে আমার 20 আর a হচ্ছে 2, বসাই দিলে এটাই হচ্ছে আমার রেজাল্ট। অথবা আপনি 20 বার ইন্টিগ্রেশন বাই পার্টস করবেন এটা, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি পাইছি যে এই টাইপের ইন্টিগ্রেশন আমি একটা শর্টকাট ফর্মুলা পেয়ে গেলাম যে যদি এরকম 0 থেকে ইনফিনিটি থাকে x এর একটা পাওয়ার থাকবে, e টু দি পাওয়ার -x থাকে, তাহলে এটা ফ্যাক্টোরিয়াল ফাংশনে চলে যায়। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এখানে কি কারো ডাউট আছে যে আমি এই ফ্যাক্টোরিয়াল লিখতে পারি কিনা? এই যে এখানে, আচ্ছা যদি আমি ফ্যাক্টোরিয়াল লিখতে পারি তাহলে আমি এই ম্যাথটাকে কি করব? 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার 3/2 e টু দি পাওয়ার -x dx, এই ম্যাথটাকে আমি আসলে কি করব? দেখেন আমি যদি এই ফর্মুলাটা দিতে চাই এই ম্যাথে, তাহলে n কত আমার? n হচ্ছে 3/2 আর a হচ্ছে 1, আমার ফর্মুলা কি আসে? ফ্যাক্টোরিয়াল n মানে 3/2 ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে 1 এর উপর 3/2 + 1। এখন আমাকে বলেন এটা কি আসলে মেক সেন্স করতেছে? আমি তো ফর্মুলা ড্রাইভ করেছিলাম,
কিন্তু এটা কি আসলে মেক সেন্স করতেছে? তখন অয়লার ভাবলো যে ও আচ্ছা যাই হোক, তাহলে তো আমাকে এটাকে আরো জেনারেলাইজ করতে হবে। আমি তো এই ফর্মুলাটা দিতে পারবো কখন? যখন n ইন্টিজার, n is greater than or equal 0 and positive integer. তাহলে কি? তাহলে আমি এই টাইপের ভ্যালু কিভাবে বের করবো? এই টাইপের ভ্যালু কিভাবে বের? তাহলে আমি যে গামা ফাংশনে নিয়ে যাই, গামা ফাংশনে নিলেই তো আমার হচ্ছে এগুলার ভ্যালু বের হয়। ফ্যাক্টোরিয়াল আর গামার ভিতর যে রিলেশনটা, সেখানে নিয়ে যাই। আচ্ছা, মানে এখানে আরো স্পেসিফিক ভাবে করা হয়েছে কি যে এই এর ভ্যালু 1 ধরা হয়েছে। এর ভ্যালু যদি 1 ধরি এখানে e টু দি পাওয়ার x, তাহলে এই যে এরকম থাকে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি কি করতে পারবো যে এটাকে যদি ফ্যাক্টোরিয়াল n থেকে যদি আমি গামাতে যেতে চাই, ওই যে গামার যে রিলেশনটা, ওটা ইউজ করলাম। এখন যে ফর্মুলাটা হয়ে গেল, এই ফর্মুলাটা আসলে যেখানে n+1 মাস্ট বি গ্রেটার দ্যান 0 হইতে হবে, গামার ভিতর যেন নেগেটিভ না হয়। এই ফর্মুলাটা আসলে n ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 সব ভ্যালুর জন্য অ্যাপ্লিকেবল। ফ্র্যাকশনের জন্য অ্যাপ্লিকেবল, ইন্টিজারের জন্য অ্যাপ্লিকেবল। বাট এই ফর্মুলাটা শুধু ইন্টিজারের জন্য ছিল, যে x এর পাওয়ার শুধু ইন্টিজার হলে আমি এটা দিতে পারবো। আর এখানে x এর পাওয়ার যদি আমার ফ্র্যাকশন থাকে, তাতেও আমি ইয়া করতে পারবো। একটা ম্যাথ দেখি যে এটা ইউজিং গামা ফাংশন। গামা ফাংশনের ফরম্যাটটা কি? যে x এর একটা পাওয়ার থাকবে, e টু দি পাওয়ার মাইনাস x অবশ্যই থাকবে, dx থাকবে। এই জায়গাগুলো আমার সেম থাকতেই হবে। তারপর x এর যে পাওয়ার গামা ফাংশনে গেলে 1 বেড়ে যাবে। এখানে যদি 3 থাকে, গামা ফাংশন কত হবে? গামা 4 হবে। ঠিক আছে? তো এই প্যাটার্নে তো আমাকে আনতে হবে, যে এই প্যাটার্নে আনতে হবে না আমাকে, যে x e টু দি পাওয়ার মাইনাস x dx। এই প্যাটার্নে যদি আমাকে আনতে হয় যে e টু দি পাওয়ার, এটাকে আমি একটু ঠিক করে ফেলবো। এটা সমান সমান কি ধরলাম? তাহলে হচ্ছে x ইকুয়াল টু t টু দি পাওয়ার 6 dx ইকুয়াল টু এই ভ্যালুটা, dx এর প্লেস আমি এটা লিখবো, যে dx এর প্লেস আমি এই ভ্যালুটা লিখবো, x এর প্লেসে t টু দি পাওয়ার 6 লিখবো, আর এই এর পাওয়ার এই যে t দিব। তাহলে যে চেঞ্জ আর যে ভেরিয়েবল লিমিট যা থাকে তাই থাকে আসলে। তারপর x এর পাওয়ার যদি 0 বসান, t এর ভ্যালু 0, x যদি ইনফিনিটি বসান, t ইনফিনিটি। তাহলে আমার আসলে লিমিটে যা আছে তাই কি করলাম, x এর প্লেসে t টু দি পাওয়ার 6, x এর প্লেসে t টু দি পাওয়ার 6, x এর প্লেসে t টু দি পাওয়ার 6, e টু দি পাওয়ার মাইনাস t, এই ভ্যালুটাকে ধরেছিলাম আমি t। আর dx হচ্ছে 6 t টু দি পাওয়ার 5 dt, 6 t টু দি পাওয়ার 5 dt। দেন এই গুণ করার পরে দেখেন এখন আমার ওই ফর্মেটে আসছে। এটা কত? এই 6 তো ছিলই, গামা 9, এখানে যা থাকবে তার চেয়ে 1 বেড়ে যাবে, অথবা 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8। এই 6 আমার বাইরে ছিল। এই হচ্ছে গামা, মানে গামা ফাংশন বলতে যে আমি এটাকে বোঝাচ্ছি তাই না, আসলে গামা ফাংশন মানে এটা একটা ভ্যালু, গামা ফাংশন একটা নাম্বার। ঠিক আছে? গামা হচ্ছে একটা নাম্বার। হ্যাঁ, যেখানে দেখছি যে আমরা যদি এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি, তাহলে এই যে টি এর যে পাওয়ার থাকে তার সাথে গামার ভিতর 1 বেশি চলে আসে, 8 প্লাস 1 গামা 9। আচ্ছা, এরপরে ম্যাথটা যদি দেখি, যেটা গামা ফাংশন নিতে হবে, দ্যাট মিন্স আপনার 0 থেকে ইনফিনিটি থাকবে, x থাকবে, e টু দি পাওয়ার মাইনাস x থাকবে, x এর পাওয়ার রাখতে হবে, dx থাকবে। এই জায়গাগুলো আপনার সেম রাখতে হবে। বাট তাহলে এখানে x স্কয়ার, এটাকে z দিয়ে রিপ্লেস করি, dx এর প্লেস আমি লিখতে পারবো 1/2x, 2x মানে 1/, x ইকুয়াল √z। তাহলে x ইকুয়াল √z। তাহলে dx এর প্লেস আমি এইটুকু দিয়ে রিপ্লেস করব, x স্কয়ারের প্লেসে রিপ্লেস করব z দিয়ে, dx এর প্লেসে ওটা দিয়ে রিপ্লেস করলাম, আর x স্কয়ারের প্লেসে রিপ্লেস করলাম z দিয়ে। তাহলে কি, এই যে এখন গামা ফাংশন দেখেন
এটা কত, এইটা যা আছে তার চাইতে এক বেশি হবে গামা ফাংশন। এটা কি আমি আর ফ্যাক্টরিয়াল লিখতে পারবো? এটার ফ্যাক্টরিয়াল যাবে না কিন্তু, কারণ এখানে ফ্র্যাকশন। তাহলে হচ্ছে গামা হাফ, আর গামা হাফ মানে হচ্ছে রুট পাই, এটাই। সো আমরা কিন্তু আসলে খুব স্পেসিফিক গামা ফাংশনকে চিনলাম না, আমি জানলাম যে এই ইন্টিগ্রেশনটা করলে একটা ভ্যালু আসে, সেটার নাম হচ্ছে গামা। আচ্ছা, এই যে এটাও দেখেন, এটাকে গামা ফাংশন ইভালুয়েট করতে বলা হয়েছে। গামা ফাংশন মানে এটা একটা ই থাকার কথা, এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই নাই বাট লন আছে। তো ওই লন থেকে ধরে এটা কি ইতে এনিহাউ ইতে এনে এই গামা ফাংশনের ফরম্যাটে নিয়ে আসছি। এই যে গামা ফাংশনের ফরম্যাট, দ্যাট মিন্স এই যে ভি, এই যে ভি, এই যে ভি, এখানে যা আছে তার এক বেশি আর কি, বা হচ্ছে হাফ। এটা এই ম্যাথগুলো আসে, এটা অনেক বড় ডেরিভেশন, যে থেটা 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 এই জায়গায় তিনটা জায়গা কিন্তু সেম, যার রেসপেক্টিং ইন্টিগ্রেশন করছি সেই হচ্ছে কজের অ্যাঙ্গেল, সেই হচ্ছে সাইনের অ্যাঙ্গেল, সাইনের একটা পাওয়ার পি, কজের পাওয়ার হচ্ছে কিউ। সেখান থেকে গামা ফাংশনে যদি যাই, পি প্লাস 1/2 কিউ প্লাস 1/2 টু গামা, এই দুটাকে যোগ করে দিলে এই ভ্যালুটা আসে, এই দুটার যোগফল হচ্ছে এই ভ্যালুটা। ঠিক আছে, তাহলে আমি যদি এই ম্যাথটা করতে চাই, যে আমার হচ্ছে এই ফর্মুলাটা তো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, যে 0 থেকে π/2 অলওয়েজ এই রেঞ্জ, এই সবগুলো জায়গায় সেম। যে ভেরিয়েবলের রেসপেক্টে আমি ইন্টিগ্রেশন করব সেই ভেরিয়েবলই থাকবে সাইনের ভিতর, কজের ভিতর, সাইনের পাওয়ার, কজের পাওয়ার। তাহলে কি যাবে, সাইনের পাওয়ার প্লাস 1/2 গামা কজের পাওয়ার প্লাস 1/2 2 ইন্টু সাইনের পাওয়ার প্লাস কজের পাওয়ার প্লাস 2/2 আর তার উপর গামা। ঠিক আছে, তো এইখানে দেখেন, এখানে যদি আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাই, এখানে আছে 6x, এখানে 3x, এখানে x, এই জায়গাগুলোকে আমাকে আগে ঠিক করে নিতে হবে। 6x কে কি লেখা যায়, সাইন ইন্টু 2x, স্কোয়ার ছিল হোল স্কোয়ার দিয়ে দিয়েছি, সাইন 2a, 2 সাইনে কজে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে স্কোয়ারটা সাইন স্কোয়ার উপর আসলে স্কোয়ার, আর কজের উপর যদি আসে এটা হচ্ছে 2 আসতো, আর এখানে একটা 4 আছে, তাহলে cos টু দি পাওয়ার 6। এখনো কিন্তু আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এখানে 3x আর এখানে হচ্ছে x, তাহলে আমাকে এখানে আবার 3x সমান সমান থিটা ধরে নিলাম। 3x সমান সমান থিটা ধরলাম, তাহলে হচ্ছে আমরা dx এর প্লেসে লিখতে পারবো হচ্ছে 1/3 d থিটা, আর লিমিটটাও চেঞ্জ করলাম। x যদি 0 হয় সেটা হচ্ছে 0, x যদি π/6 হয়, এখানে x এর লিমিট কত ছিল, π/6, তাহলে থিটার লিমিট π/2। এই যে এখন হচ্ছে গামা ফাংশনের ভিতর পড়ছে, এখন হচ্ছে আমার এই সাইনের অ্যাঙ্গেল, কসের অ্যাঙ্গেল এবং ইন্টিগ্রেশনের ভেরিয়েবল সেম, তার মানে আমি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো, এবং লিমিট হচ্ছে আমার 0 থেকে π/2। তাহলে আমি যদি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, সাইনের পাওয়ার প্লাস 1/2 গামা, কজের পাওয়ার প্লাস 1/2 গামা, তারপরে গামা সাইনের পাওয়ার প্লাস কজের পাওয়ার প্লাস 2/2, আর এটাও ফর্মুলা 2। এখন এই উপরে যদি যোগ বিয়োগ করেন, এটাই একটা অ্যান্সার আসলে, এখানে আপনি রেখে দিতে পারেন, বা এটা কি রিডাকশন ফর্মুলা অ্যাপ্লাই করছে, এখানে রিডাকশন ফর্মুলা অ্যাপ্লাই করছে করে এরকম একটা রেজাল্ট পাইছে, সেটাও আনতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আপনার জাস্ট ইন্টিগ্রেশন সাইনটা না থাকলেই হয়েছে, আপনাকে ইন্টিগ্রেশন করতে বলছে, ওই ইন্টিগ্রেশন সাইনটা না থাকলেই হয়েছে। এখন যে গামা সাইন কি আছে না আছে সেটা, এটাই অ্যান্সার। অ্যানাদার কাইন্ড, আরেকটা ফাংশন হচ্ছে বেটা ফাংশন। এই এটা হচ্ছে এক্স এর পাওয়ার যা বেটা ফাংশনের ভিতরে তার চেয়ে এক বেড়ে গেছে, মানে এখানে এক্স এর পাওয়ার ছিল n-1, এখানে বেটার ভিতরে গেছে n, আর একটা হচ্ছে 1 - x বেটার ভিতরে
তার মানে আপনি এরকম যদি কখনো আসে এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স কিউব ডিএক্স 0 থেকে 1, এত ইন্টিগ্রেশন করা দরকার নেই, আপনি লিখে দেন বিটা কত 3 4, এটাই আপনার একটা রেজাল্ট, এটাই একটা নাম্বার যেখানে বিটা ফাংশন থেকে আপনি আবার গামা ফাংশনে কনভার্ট করতে পারেন এই ফর্মুলা দিয়ে। এগুলো ডেরিভেশন আসলে দেখানো হয় না, এগুলো ডেরিভেশন আছে যে বিটা ফাংশন গামা ফাংশন কিভাবে একটা একটার সাথে মানে রিলেটেড। ঠিক আছে, তো এই ফর্মুলাটা আসলে মাথায় রাখা উচিত যে দেখতে কেমন। এই এক্স 1 মাইনাস এক্স ডিএক্স 0 থেকে 1, এক্স এর পাওয়ার 1 মাইনাস এক্স এর পাওয়ার। এখানে যদি আমি গামা ফাংশন ইউজ করতে চাই মানে অয়লার্স ইন্টিগ্রাল অফ ফার্স্ট কাইন্ড, তাহলে আমাকে কি এক্স আর 1 মাইনাস এক্স এদের উপর পাওয়ার থাকবে এই টাইপের ফর্মেটে আনতে হবে। এটা তো ওই ফর্মেটে টাইম ওই ফর্মেটে নিয়ে আসি, এখান থেকে লসাগু নিয়ে যাচ্ছে। এক্সটাকে যদি এলসিএম নেন এক্স মাইনাস 1 আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পারতেছিলেন এত সময়? জি ম্যাম। তো এই ফরম্যাটে যদি আমি আনতে চাই, এটাকে একটা লসাগু নিব। লসাগু নিলে হচ্ছে এক্সটাকে যদি উপরে নিয়ে আসি তার উপর 1/3 পাওয়ার আছে, তার মানে পাওয়ারটা হচ্ছে নেগেটিভ হয়ে যাবে। এখনো কিন্তু আমার এই বিটা ফাংশনের ফরম্যাটে আসে নাই, কারণ বিটা ফাংশনের ফরম্যাট হচ্ছে এক্স ইন্টু 1 মাইনাস এক্স, এখানে আছে হচ্ছে এক্স মাইনাস 1। আমি একটা মাইনাস কমন নিয়ে বের করে আনলে 1 মাইনাস এক্স হয়ে যাবে। তারপরে কি, তারপরে এসব কিছু দেখা লাগবে না। তারপরে হচ্ছে আপনি এটাকে বিটা ফাংশনে নিয়ে যান, এখানে যা আছে পাওয়ার 1 বেড়ে যাবে, মাইনাস 1/3 প্লাস 1 কমা এখানে যা আছে তার 1 বেড়ে যাবে 1/3 প্লাস 1 2/3 আর হচ্ছে 4/3। এটাই একটা অ্যান্সার, এটাই একটা অ্যান্সার। চাইলে যদি বলে যে গামা ফাংশন ইউজ করতে, এই ফর্মুলাটা দিয়ে দিলেন, মানে ওদের যে রিলেশনটা বিটা এম কমা এন ইকুয়াল গামা এম গামা এন গামা এম প্লাস এন, এই এটা ট্রান্সফার। মানে এগুলো আসলে আপনাকে আর ক্যালকুলেশন করতে হবে না, এটাই একটা অ্যান্সার। যে এরপরে হচ্ছে আপনি আপনার আসছে ফ্যাক্টোরিয়াল 2, এখন এটাকে ক্যালকুলেট করে দেখানো দরকার আছে না, এই ঝামেলা। এটাই একটা অ্যান্সার, এটা একটা নাম্বার। এখানে কোনো ইন্টিগ্রেশন সাইন না থাকলে আপনার ইন্টিগ্রেশন কমপ্লিট, তার মানে আপনার ইন্টিগ্রেশন কমপ্লিট। ঠিক আছে, এই হচ্ছে আপনার গামা আর বিটা ফাংশন। আসলে মানে গামা ফাংশন বলতে যে ভয় পাচ্ছেন আপনারা যে গামা আসলে কিছুই না, যে গামা ফাংশনের যে ডেরিভেটিভটা যে মানে একটা সার্টেন ইন্টিগ্রেশন আছে যেটাকে আমরা একটা ভ্যালু দিয়ে রিপ্লেস করতে পারি, সেই ভ্যালুটাই হচ্ছে গামা। ঠিক আছে, একটা সার্টেন ইন্টিগ্রেশন আছে যে 0 থেকে ইনফিনিটি এই প্যাটার্ন, সেটাই হচ্ছে গামা ফাংশন। গামা ফাংশনের ডেফিনিশন তো বললাম যে গামা n ইকুয়াল n মাইনাস 1 গামা n মাইনাস 1, যেমন ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল ছিল n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এই ডেফিনেশন, এটা হচ্ছে গামার ডেফিনেশন। ঠিক আছে, তো যেটা ব্যাপার যে এই টাইপের ইন্টিগ্রেশনটাকে আসলে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে গামার মতো, মানে গামা এন এর যত ভ্যালু আসবে এই পাওয়ারের সাথে সেটা। তারপরে এই রিলেশনটাকে আমরা একটু বারবার ইউজ করে ম্যাথ করছি, এই ম্যাথগুলো দেখবেন। মাঝে মাঝে গামা বেটা আসলে মিলিয়ে আসে, যে এমন কোনো কথা নেই যে একদম এটাই আসবে, গামাই আসে বিটাই আসে। তবে যে সাইন কজের ভ্যালু মানে ফর্মুলাটা এই টাইপের ম্যাথ একটু বেশি আসে। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করবেন হচ্ছে আপনার একটা গামা ফাংশনের একটা হচ্ছে শীট দেওয়া আছে, ওইখান থেকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আপনারা আরেকটা ব্যাপারগুলো ছিল হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল। দিস ইজ চ্যাপ্টার 7 and 7.8.
ইমপ্রপার ইন্টিগ্রাল আসলে কঠিন কিছু না। এই যে এগুলোকে ইমপ্রপার ইন্টিগ্রাল বলে। যেমন এটা ইমপ্রপার ইন্টিগ্রাল কেন? কারণ এটার পাওয়ারের লিমিট আছে, সরি লিমিটে ইনফিনিটি আছে। এটা ইমপ্রপার কেন? এটা লিমিটে ইনফিনিটি আছে। এটা ইমপ্রপার কেন? লিমিটে ইনফিনিটি আছে। অ্যানাদার কাইন্ড হচ্ছে ডিসকন্টিনিউটি যদি হয়, যেমন এই লিমিটের ভিতর -3 থেকে 3 এর ভেতর এমন কোনো পয়েন্ট আছে কিনা যে পয়েন্টে আমার যে গিভেন যে ফাংশনটা 1/x² সেটা আনডিফাইন্ড কিনা। 0 পয়েন্ট এটা আনডিফাইন্ড না, ডিসকন্টিনিউটি অ্যারাইজ হবে কোথায়? x = 0 পয়েন্ট। তার মানে এটাও একটা ইমপ্রপার ইন্টিগ্রাল, এটাও একটা ইমপ্রপার ইন্টিগ্রাল, কারণ এটা একদম শুরুর যে পয়েন্ট 1 পয়েন্টে ফাংশনটা আনডিফাইন্ড, এখানে 1 বসাই দিলে 1 বাই সামথিং বাই 0, সেটা আনডিফাইন্ড, এটা একটা ইমপ্রপার ইন্টিগ্রাল। এটাও ইমপ্রপার ইন্টিগ্রাল, কারণ 10x হচ্ছে π/2 তে 10x এর ভ্যালু নাই, বাট π/2 আমার এই 0 থেকে π এর ভিতর আছে, 0 থেকে π এর ভিতরে এই π/2 আছে, যেখানে হচ্ছে 10x টা আনডিফাইন্ড। ঘটনা হচ্ছে কি, ইমপ্রপার দুই রকম হয়, যে ইমপ্রপার হচ্ছে আপনার দুই রকম হবে। এক হচ্ছে যদি লিমিটে ইনফিনিটি থাকে, আর দুই হবে যে এই ইন্টিগ্রেশন যে লিমিট, এই লিমিটের ভিতর এমন কোনো পয়েন্ট থাকা যে পয়েন্টে ফাংশনটা আনডিফাইন্ড। যেমন এটা কোন পয়েন্টে? 0 পয়েন্টে। এটা কোন পয়েন্টে? এই লিমিটের ভিতরে কোন পয়েন্টে? এটা x = 1 পয়েন্টে। এই লিমিটের ভিতরে কোন পয়েন্টে? x = π/2 পয়েন্ট আনডিফাইন্ড। তাহলে এই যেসব পয়েন্ট আনডিফাইন্ড, ডিসকন্টিনিউটি আর কি, সেই মানে সেইগুলোকে আমরা ইমপ্রপার ইন্টিগ্রেশন বলি। ঠিক আছে? আচ্ছা, এটা কি? এটা দেখেন, এটা হচ্ছে লিমিটটা হচ্ছে ইনফিনিটি তো আছেই, সাথে আবার হচ্ছে যে 0 পয়েন্টেও আনডিফাইন্ড, মানে দুই টাইপের। এটা হচ্ছে ইনফাইনাইট লিমিট আবার ডিসকন্টিনিউটি, দুইটাই অ্যারেঞ্জ। -3 পয়েন্টে ফাংশন আনডিফাইন্ড, আবার লিমিটও আছে। এটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল। ঠিক আছে? তাহলে ইমপ্রপার ইন্টিগ্রাল আসলে হচ্ছে ম্যানেজ করার ব্যাপার হচ্ছে এইটা, মানে যেটা আমি তো ভাই এই ইনফিনিটি তো জীবনেও পৌঁছাইতে পারবো না। তাহলে আমি কিভাবে আমার আপার লিমিটে আমি প্লাস ইনফিনিটি বসাই দিব? প্লাস ইনফিনিটি তো বসানোর কোনো রকম কোনো অধিকার আমার নাই। আমি কি করতে পারি? ইনফিনিটির কাছাকাছি যেতে পারি, লিমিট ভ্যালু আমি জানি। লিমিট L টেন্ডস টু ইনফিনিটি, তার মানে এলটা হচ্ছে ইনফিনিটির কাছে, ইনফিনিটি না ইনফিনিটির কাছে। ঠিক আছে? তখন আমি কি করতে পারি, যে এই টাইপের যদি থাকে, যে দেখেন এই ম্যাথটাই আমরা দেখি, যে 0 থেকে 1, 1 থেকে প্লাস ইনফিনিটি 1/x²। এখানে কি, এখানে ইমপ্রপার কেন? এই ইনফিনিটি আছে বলে। এই ইনফিনিটিকে হ্যান্ডেল করতে হবে। বি লিখলাম, বি এর পরিচয় কি? বি এর পরিচয় হচ্ছে ইনফিনিটির কাছে। ঠিক আছে? এই ইন্টিগ্রেশনের ভ্যালুটুকু, মানে ইন্টিগ্রেশন 1 থেকে বি 1/x² dx, এটা হচ্ছে যে উপরে করে রাখছে ওরা, 1 - 1/b আসবে রেজাল্টটা ইন্টিগ্রেশনটা যদি করেন। ঠিক আছে? তার উপর যদি লিমিটটা বসাই, বিটা যদি ইনফিনিটির কাছে যায়, তাহলে এই ভ্যালুটা কত আসে? 0। দ্যাট মিন্স ভ্যালু হচ্ছে 1। হ্যাঁ, মানে আপনি যদি অত কিছু না ভেবে যদি এইভাবে আপনি ইন্টিগ্রেশনটা করে দিতেন, 1/x² dx, সাপোজ কত, x এর উপর -2 + 1 হচ্ছে -2 + 1 ইনফিনিটি, আচ্ছা 1। ঠিক আছে? -2 + 1 এটা হচ্ছে একটা মাইনাস আছে, তো মাইনাস আছে, আর হচ্ছে আপার লিমিট যদি বসাই, x আপার লিমিট হচ্ছে ইনফিনিটির পাওয়ার -1। আরেকটু ক্লিয়ার করে বলি,
কি করতেন, এখানে হচ্ছে মাইনাস ওয়ানটাকে বাইরে আনলাম, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আপার লিমিট ইনফিনিটি, লোয়ার লিমিট ওয়ান, তাহলে হচ্ছে মাইনাস আপার লিমিট যদি বসাই ওয়ান বাই ইনফিনিটি, লোয়ার লিমিট ফর্মুলা মাইনাস লোয়ার লিমিট যদি বসাই ওয়ান, লোয়ার লিমিট কি ওয়ান ছিল, হ্যাঁ লোয়ার লিমিট হচ্ছে ওয়ান, তাহলে হচ্ছে ওয়ান বাই ওয়ান, তাহলে কি আসলো ওয়ান বাই ইনফিনিটি মানে হচ্ছে জিরো, আর ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে ওয়ান, আর এই মাইনাস থাকার কারণে ভ্যালু হচ্ছে ওয়ান। ওয়ানে আসছে না আপনার, এই ওয়ানই তো আসছে। আসলে এখানে যা করেছে আর এখানে যা করেছি দুইটাই কিন্তু আমার ম্যাথে আসলে ইন্টিগ্রেশন কোথাও করে, কিন্তু এখানে হচ্ছে ম্যাথের কোরের যে কথাবার্তা সেইখানে একটু ঝামেলা আছে। দেখেন ওরা যে ম্যাথটা করেছে আর আমি যেভাবে ম্যাথটা করেছি, এই দুইটা ম্যাথের ভিতরে আসলে কোনো পার্থক্য নেই। যে ওরা তো আসলে ইনফিনিটি বসাইছে, যে একবার তো এখানে তো ইনফিনিটি বসাইছে, আমিও তো সেই ইনফিনিটি বসাইছি না। তবে ম্যাথে এইভাবে ডিরেক্ট ইনফিনিটি বসানোর নিয়ম নেই, যে কারণে আমরা এখানে ওই ইনফিনিটিটাকে ডাইরেক্ট না লিখে এখানে বি লিখে দিই, বি টেন্স টু ইনফিনিটি। এটাকে ডাইরেক্ট কেন এখানে একটা লিমিট বসাই, বলে দিই যে লিমিট বি টেন্স টু ইনফিনিটি, একটা মাইনাস দিয়ে দিই সামনে, ওই যে ওই আগের মাইনাস একটা ছিল আর কি, যেখানে একটা মাইনাস ছিল। এখানে ডাইরেক্ট ইনফিনিটি না বসে এখানে বি লিখি, এখানে লিমিট বি টেন্স টু ইনফিনিটি বলে দিই, তাহলে কি তারপর যদি আমি এই লিমিট ভ্যালু বসাই সেই জিরোই আসবে, আইটের ভ্যালু ওয়ানই আসবে, ভ্যালু সেই ওয়ানই আসবে। কিন্তু দেখ ম্যাথমেটিক্যাল বিগ এরর, যে তুমি ইনফিনিটি কোন সাহসে এখানে ইনফিনিটি বসায় দাও, ইনফিনিটির কাছে আমি পৌঁছাইতে পারবো, ইনফিনিটি মানেই হচ্ছে লিমিট, যা ওকে আমি ইনফিনিটির কাছে পৌঁছাইতে পারবো। আচ্ছা, তো এই ইমপ্রপার ইন্টিগ্রাল মানে কি, যদি আপনার ইনফিনিটি থাকে তাহলে আমি জাস্ট ওই ইনফিনিটির জায়গায় একটা প্যারামিটার বসাবো, সেই প্যারামিটারটাকে আমি হচ্ছে টেন্স টু ইনফিনিটিতে নিয়ে যাব, তারপরে লিমিট ভ্যালু বসাবো, আর এই ইন্টিগ্রেশন তো আমাকে কমপ্লিট করতেই হবে। আচ্ছা, যদি কোনো ইনফিনিটি থাকে আমাকে কি করতে হবে, ওই ইনফিনিটির উপর একটা লিমিট নিয়ে আসতে হবে, যে ইনফিনিটির জায়গায় বি বসালাম, বি এর পরিচয় কি ইনফিনিটি, ইনফিনিটির জায়গায় বি বসালাম আর বি এর পরিচয়টা কি ইনফিনিটি। এই যে ম্যাথ করেন, দেখেন এই যে ম্যাথ তো করাই আছে, যে আমি তো ডাইরেক্ট ইনফিনিটি লিখতে পারবো না, তো ইনফিনিটির জায়গায় বি বসালাম আর বি এর জায়গায় ইনফিনিটি, তারপর তো ম্যাথ সহজ, বি বাই তারপরে যেখানে যদি বি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে ওয়ান বাই বি স্কোয়ারের ভ্যালু কত আসে, জিরো, তাহলে এটা হচ্ছে আমার হাফ। আচ্ছা, এই গেল এক টাইপের ম্যাথ, যদি হচ্ছে আমার লিমিটে ইনফিনিটি থাকে। এন্ড অ্যানাদার টাইপের ম্যাথ হচ্ছে এবারটা করেছি, বা একটু দেখেন যে ডিসকন্টিনিউটি অ্যারাইজ হয়। এখানে কি করছে, ওয়াই দরকার ছিল না তো এত কিছু করার। এখানে তো দুইটাই প্লাস, আমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারি, লিমিট L1 টেন্স টু পজিটিভ ইনফিনিটি, লিমিট L2 টেন্স টু নেগেটিভ ইনফিনিটি। নেগেটিভ ইনফিনিটির জায়গায় হবে L2, পজিটিভ ইনফিনিটির জায়গায় L1, তারপর হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার dx। তারপর কি করব, তারপর অ্যাজ ইউজুয়াল এই ইন্টিগ্রেশনটা কি করলে কি আসবে রেজাল্ট, লিমিট x টেন্স টু ইনফিনিটি, ইন্টিগ্রেশনের রেজাল্ট কি, tan ইনভার্স x, আপার লিমিট হচ্ছে দুইটাই লিমিট L1 টেন্স টু ইনফিনিটি,
আর লিমিট L2 টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে হচ্ছে পুরো হচ্ছে L1 L2, আপার লিমিট আর লোয়ার লিমিট, লিমিট L1 টেন্ডস টু ইনফিনিটি, লিমিট L2 টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি, আপার লিমিট হচ্ছে 10 L1 মাইনাস 10 L2। তো এখন কত, এই যে L1 যদি ইনফিনিটির কাছে যায়, 10 এর গ্রাফটা ইনভার্স, সরি ইনভার্স, এই L1টা যদি ইনফিনিটির কাছে যায় ভ্যালু আসবে হচ্ছে π/2, আর যদি এইটা নেগেটিভ ইনফিনিটির কাছে যায় ভ্যালু আসবে হচ্ছে -π/2। তারপরে দুইটা মিলে হচ্ছে রেজাল্ট কত আসবে, পাই। এটাই হচ্ছে অ্যান্সার। আর ওরা হচ্ছে যেরকম ডাবল লিমিট পরপর না নিয়ে পজিটিভ ইনফিনিটির জন্য একবার লিমিট নিছে আর নেগেটিভ ইনফিনিটির জন্য আরেকবার লিমিট নিছে, তারপরে দুইটা আলাদা আলাদা পার্ট করে করছে। ঠিক আছে, যে আপনারা যে ডাবল লিমিট দেখলে ভয় পান, ডাবল লিমিট দেখলে তো ভয় পাওয়ার কিছু নেই। যার যার লিমিট তার কাছে বসাবো। আমি L1 এর লিমিট L1 এ বসাবো, L2 এর লিমিট L2 এ বসাবো। আচ্ছা, তারপর এই দুইটাকে যোগ করে দিচ্ছি যে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এই। আচ্ছা, এইখানে যে ডিসকন্টিনিউটি যদি অ্যারাইজ হয়, এই যে এই ম্যাথটা, এটা দেখি বি নাম্বার ম্যাথটা দেখি। এই বি নাম্বার ম্যাথটা দেখেন 1 থেকে 4, আপনার ইন্টারভ্যাল কি 1 থেকে 4। এই 1 থেকে 4 এর ভিতরে তো 2 একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা বসাইলে আপনার ফাংশনটা আনডিফাইন্ড। তার মানে আপনি 2 পয়েন্টে এর কোনো ইন্টিগ্রেশন বসাইতে পারবেন না। মানে যে পয়েন্টে ফাংশনটা আনডিফাইন্ড হচ্ছে সেই পয়েন্ট অনুযায়ী আমি ভাগ করে ফেললাম। 1 থেকে 2 পর্যন্ত একবার ইন্টিগ্রেশন, 2 থেকে 4 পর্যন্ত একবার ইন্টিগ্রেশন। এখন এই যে আমি যে আলাদা করে দিলাম যে এই 2 পর্যন্ত, এই 2 তো আসলে আমি বসাইতে পারবো না। এই যে এখানে গ্রাফে দেখাইছে, এটা কি এখানে গ্রাফ না, 8.5 না, এটা হচ্ছে এটার গ্রাফ, এটার গ্রাফটা আসলে নাই। ঠিক আছে, এটার গ্রাফটা নাই। তো এখানে দেখেন যে আমার যেহেতু 2 পয়েন্ট যদি আমি বসাই, নিচে একটা 0 চলে আসে, তার মানে কি আবার এই 2 পয়েন্টটা আমার এই লিমিটের ভিতরে এক্সিস্ট করে। তার মানে কি 2 পয়েন্টের ফাংশনটা আনডিফাইন্ড। তাহলে আমি তো আসলে এই 2 পয়েন্টটা আনডিফাইন্ড, 1 থেকে 4 পর্যন্ত, এটা হচ্ছে আমার একটা আনডিফাইন্ড। সাপোজ দেন ফাংশনটা এরকম, এই পয়েন্টটা হচ্ছে আমার 2 পয়েন্ট, 2 পয়েন্টে ফাংশনের ভ্যালু নাই। তাহলে আমার 2 পয়েন্টে তো ফাংশনের ভ্যালু নাই, বাট আমি 1 থেকে 4 পর্যন্ত একটা এরিয়া বের করতে পারি। এই এরিয়াটা 1 থেকে 2 এর আগ পর্যন্ত আর কি। আবার 2 এর জাস্ট ইমিডিয়েট পর থেকে 4 পর্যন্ত এই এরিয়াটা বের করতে পারি। ঠিক আছে, যে 2 পয়েন্টে আমার ফাংশনের ভ্যালু নাই, ইটস ওকে, বাট 2 এর আগের পয়েন্ট পর্যন্ত তো আছে, এবং 2 এর ইমিডিয়েট পরের থেকে তো আমার ফাংশনের ভ্যালু আছে। আমাকে তো আসলে একটা এরিয়া বের করতে বলা হয়েছে। এটা হচ্ছে 1 আর সাপোজ ধরেন এটা হচ্ছে 4। ওরা কি বলছে যে ফাংশনটা 2 পয়েন্ট বরাবর আনডিফাইন্ড। ধরেন ফাংশনটার গ্রাফ এরকম কিছু, আমি জানি না ফাংশনের গ্রাফ কেমন, হ্যাঁ, এরকম কিছু যে 2 পয়েন্টে আসলে ফাংশনের ভ্যালু নাই। এরকম কিছু হতে পারে ফাংশন। ঠিক আছে, এই হচ্ছে আমার x ইকুয়াল 2 পয়েন্ট,
এই পয়েন্ট বরাবর ফাংশনের ভ্যালু কিরকম আমি জানি না, এখানে বোঝা যাচ্ছে যে ফাংশনের ভ্যালু নাই। তো আমাকে আসলে কি 1 থেকে 4 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে বলছে, 1 থেকে 4 পর্যন্ত। এই ভ্যালুটা আসলে কেটে এরিয়া বের করতে বলছে না, যে 1 থেকে 4 পর্যন্ত যে এরিয়াটা আছে এই কার্ভের নিচে আর এক্স এক্সিসের উপরে ওটা বের করো। তাহলে আপনি তো 2 পয়েন্টে আপনার ভ্যালু নাই, কিন্তু আপনি তো চাইলে এই 1 থেকে 2 পর্যন্ত, এই 1 থেকে 2 এর আগ পর্যন্ত যে পয়েন্টটা আছে সেই পয়েন্ট পর্যন্ত আপনি একটা ভ্যালু বের করতে পারেন। দ্যাট মিনস ইন্টিগ্রেশন 1 থেকে 2 এর জাস্ট ইমিডিয়েট আগ পর্যন্ত, নট 2। আর একটা কি পারেন, যে আর একটা আছে কোথায়, 2 এর ইমিডিয়েট পর থেকে এই 4 পর্যন্ত, এই পর্যন্ত একটা এরিয়া বাউন্ডেড আছে, এটা আপনি বের করতে পারেন। তো এর জন্য যে পয়েন্ট আসলে আমার ফাংশনটা আনডিফাইন্ড, ওই পয়েন্ট বরাবর আমি এটাকে ভাগ করে দিচ্ছি, যে 1 থেকে 2 পর্যন্ত, 2 থেকে 4 পর্যন্ত। এখনো কিন্তু আমার ইন্টিগ্রেশনের লিমিটের ভিতর এই 2টা ভ্যানিশ হয়নি, 2টা কিন্তু এখনো আছে, 2 পয়েন্ট এখন এখানে এক্সিস্ট আছে। তাহলে আমি কি করবো, যে আপার লিমিটটার জন্য এই যে এইটাকে ওরা আগে করছে, ঠিক আছে। তাহলে আমি তো আসলে 2তে নিতে পারবো না, আমি এই 2 এর জাস্ট ইমিডিয়েট আগ পর্যন্ত নিতে পারবো। তাহলে 2 কে নিলাম না, কে নিলাম, কে এর পরিচয় কি, 2 এর ইমিডিয়েট আগ পর্যন্ত, যে মাইনাস 2 এর ইমিডিয়েট আগের নাম্বার পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই হচ্ছে লিমিটটা নিয়ে আসা, যে আমি যে পয়েন্টটা আমার ডিসকন্টিনিউটি, আমি সেই পয়েন্টের ইমিডিয়েট আগ পর্যন্ত একবার ইন্টিগ্রেশন করবো, এবং সেই পয়েন্টের পর থেকে আবার একটা ইন্টিগ্রেশন করবো। 1 থেকে 2 এর ভিতরে ইন্টিগ্রেশন করতে চাইলে আমার কি আসবে, 2তে তো আমি ইন্টিগ্রেশন করতে পারবো না, বাট 2 এর আগ পর্যন্ত করবো। আপার লিমিটে থাকলে এটা মাইনাস হবে। তারপর আপনি নর্মাল ইন্টিগ্রেশন করে ফেলেন, যে এটা কি হচ্ছে নর্মাল যে ইন্টিগ্রেশন আছে ওরা হচ্ছে ইন্টিগ্রেশন করছে, করার পর আপার লিমিট কে বসাইছে, লোয়ার লিমিট বসাইছে, বসানোর পর ভ্যালু আসছে 3, এই কে লিমিট এখানে বসাই দিছে, ঠিক আছে, বসানোর পর আসছে 3। সিমিলারলি ইন্টিগ্রেশন কমপ্লিট আর দেখায় নাই, ওরা একদম ইন্টিগ্রেশন কমপ্লিট, এখানে অনেকগুলো স্টেপ বাকি, ইন্টিগ্রেশন করেছে, ইন্টিগ্রেশন কমপ্লিট করেছে, তারপরে আপার লিমিট বসাইছে, তারপর লোয়ার লিমিট বসাইছে একদম, তারপরে হচ্ছে যে কে লিমিটটা বসাইছে, এখানে কে লিমিট 2 বসাইলে যেটা, তারপর 2টা যোগ করে দিলে এটা। তো এখানে মেন ব্যাপারটা হচ্ছে দেখেন, এই ইন্টিগ্রেশন গুলো খুব সহজ হয়, এই ইন্টিগ্রেশন গুলো খুব সহজ হয়, ঠিক আছে, এটা খুবই সিম্পল ইন্টিগ্রেশন দিয়ে দেয়, কিন্তু আপনার কথা হচ্ছে যে এই এটাকে ডিভাইড করে নিতে হয়, আসলে যেখানে আপনার ডিসকন্টিনিউটি থাকে সেখানে এটাকে ডিভাইড করে নিতে হয়। যেমন এই ম্যাথটা, এটা 1 পয়েন্টে ফাংশনটা আনডিফাইন্ড, এই যে এটার গ্রাফটা দেখাইছে এখানে 1 পয়েন্ট থেকে 2 পয়েন্ট পর্যন্ত এই এরিয়াটা বের করতে বলছে, কিন্তু ফাংশনটা তো আমার 1 পয়েন্ট আনডিফাইন্ড, আমি তো 1 পয়েন্টে চাইলে আমি নাম্বার পাবো না, 1 পয়েন্টে চাইলেও আমি হচ্ছে ইন্টিগ্রেশনটা করতে পারবো না। তো 1 পয়েন্টটাকে আমার বাদ দিতে হবে। কিভাবে বাদ দিতে পারি, যে 1 এর প্লেসে আমি কে লিখলাম, কে এর পরিচয় কি, 1 এর ইমিডিয়েট পরের নাম্বারটা, 1 এর ইমিডিয়েট পর থেকে 2 পর্যন্ত, 1 এর ইমিডিয়েট পর থেকে 2 পর্যন্ত, তাহলে আমি এই এরিয়াটা পাবো। এই 1 এর ইমিডিয়েট পর থেকে 2 পর্যন্ত জাস্ট 1 বাই নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরটা পাওয়া যায়, তবে এটা মাইনাস লাগে, সেই মাইনাস লন এক্স, আপার লিমিট লোয়ার লিমিট ভ্যালু বসাইছে মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, কারণ লন 0 আমরা জানি নেগেটিভ ইনফিনিটি, লন যদি এখানে 0 হয়ে যায়, যদি 1 বসাই কে ভ্যালু, লন 0 এর কাছে 0 তো না, লন ফাংশনটা যদি আপনার লন এক্স হয় তাহলে ফাংশনের 0 হচ্ছে আনডিফাইন্ড, মানে 0 পয়েন্ট আপনি ফাংশনের ভ্যালু পাবেন না, বাট লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স, মানে এই পয়েন্ট আপনি লিমিট ভ্যালু পাবেন, সেটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। আমি যদি লনটাকে ড্র করি এরকম একটা আসে, তার মানে কিন্তু এই না যে 0 পয়েন্টে, মানে আপনি যদি লনের গ্রাফ ড্র করেন এরকম একটা গ্রাফ পাবেন,
এর মানে কিন্তু এই না যে 0 পয়েন্টে আসলে ভ্যালুটা নেগেটিভ না, 0 জাস্ট ইমিডিয়েট আগের পয়েন্টে ভ্যালুটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি, আর জাস্ট 0 পয়েন্টে ফাংশনটা আনডিফাইন্ড। তাহলে আপনি যদি এখানে ডিরেক্ট হচ্ছে এই লিমিট না এনে ডিরেক্ট 1 বসাই দেন, তাহলে তো আপনি হচ্ছে এই আনডিফাইন্ড কথাটা লিখে ফেললেন, ওটা তো আসলে ম্যাথ এরর। মাইনাস ইনফিনিটি একটা নাম্বার, তাও বোঝা যাচ্ছে যে এটা ডাইভারজেন্ট। ও এই ইমপ্রপার ইন্টিগ্রালের ভ্যালু যদি হচ্ছে ফাইনাইট হয়, তখন আমরা বলি কনভার্জেন্ট। যেমন এই যে এটা হচ্ছে কনভার্জেন্ট, আর এটা যদি ফাইনাইট না হয় এটাকে আমরা বলি ডাইভারজেন্ট। ওই যে ডাইভারজেন্ট বা ডাইভার্স টু ইনফিনিটি। আর যদি ইয়া হয় তাহলে কনভার্জেন্ট। এই এখানে আমি ইন্টিগ্রেশন গুলো কেন করতে বলি, কারণ এখানে ইন্টিগ্রেশন গুলো আসলে খুব সহজ ম্যাথমেটিক্স এর ইন্টিগ্রেশন, খুব কঠিন ম্যাথের ইন্টিগ্রেশন আপনি এখানে পাবেন না। ঠিক আছে, খুব কঠিন ফর্মুলার ইন্টিগ্রেশন এখানে নাই, সহজ ইন্টিগ্রেশন, কিন্তু এই লিমিট ইমপ্লিমেন্ট করাটা হচ্ছে ম্যাটার। এই এক্সাম্পল গুলোকেই খুব ভালো করে দেখে আসেন, এই এক্সাম্পল গুলোকেই দেখে আসেন ভালো করে, দেখবেন ম্যাথ কমন পড়ে গেছে। ঠিক আছে, এই 12:50 বাজে, আপনারা কি আসেন নাকি নাই? ইয়েস ম্যাম ম্যাম। আসছিল। ম্যাম একটু ফাইনাল সাজেশন। না থাকার মতোই নাকি? ইয়েস ম্যাম। ও, যার জন্য এতক্ষণ বসে আছেন। আচ্ছা, ফাইনাল সাজেশন হচ্ছে আপনার, এখনো তো আমরা কোশ্চেনটা দেখি নাই। শুনুন, আমি তো এখনো কোশ্চেন দেখি নাই, মানে ফাইনাল একটা কোশ্চেন করে জমা দিছি, বাট ওই কোশ্চেনটা আসলে আমি দেখি নাই যে কোথা থেকে কেমন আসে। সাধারণত এই যে রেমান সাম থেকে এইখান এই প্যাটার্নটা মেনটেন করে। যেমন ধরেন যে 4 নম্বরে কি ম্যাম বলছে, আপনি যে কোশ্চেন দিয়েছেন ওইগুলোই দেন আমাদের। হ্যাঁ আপনি আমি যে যে ফাইনাল কোশ্চেন সাবমিট করছেন ওইগুলো থেকে আর কি সাজেশন দেন। আমি ফাইনাল কোশ্চেন এই আমি ফাইনাল কোশ্চেন সাবমিট করছি, এটা আপনার আসবে পরীক্ষায়। আর ওখান থেকে তো আমি আমি তো আপনি কত বড় অন্যায়, মানে কি কথা বলছেন আপনি নিজেও বুঝতে পারতেছেন আপনি কি বলে বলছেন। আচ্ছা, এই যে এখান থেকে আমি আমি যেটা তো বললাম যে আরেকবার ম্যাম দেখি ও যে এখানে বলতে চাইতেছে যে আপনি যেমন প্রশ্ন দিছেন ওই রকম আর কি, সেটা আমি ওই রকম আপনাদের টাইপের শুরু করছি। শুনুন, আমি হচ্ছে আপনাদের সাথে আহ আপনাদেরকে একটা কোশ্চেন দেওয়া আছে আপনাদের গুগল ক্লাসরুমের ওই ড্রাইভে। মিডিয়ার কোশ্চেন কি একটা দেওয়া ছিল না? এখানে কি মিডিয়ার একটা কোশ্চেন ছিল? ম্যাম একদিন তো দেখাইছিলেন এখানে থেকে। এটা কি? এটা কুইজ, কুইজ দেখেন না, কুইজ দেখা ঝামেলা হবে। এই যে এই ম্যাথ কেবল বুঝাইলাম। এই যে এই টাইপের ম্যাথ আসলে থাকে, এর বাইরে কিছু থাকে না। কিছু যে আর্ক লেন্থ, এই তিনটা ম্যাথই আমি কিন্তু এখন বুঝাইছি। প্রথমটা হচ্ছে, ও সরি এটা বুঝাইনি, এটা হচ্ছে যে পার্শিয়াল ফ্র্যাকশনের ম্যাথ, এটা হচ্ছে আপনার ইমপ্রপার, আর এটা হচ্ছে আর্ক লেন্থের ম্যাথটা। ঠিক আছে, এটা তো আসলে কুইজ মিডের কোশ্চেন কোথায় ছিল? ম্যাম কোন টপিক গুলো ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি? এই কতবার বলবো, আমি তো একদম শুরু থেকেই ইম্পর্টেন্ট গুলাকে বলে আসতেছি যে এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। একবার আমি কোশ্চেন দেখাইছিলাম, সেই কোশ্চেনে তো 110 কোশ্চেন, কোথায় গেছে কোশ্চেন আমরা জানি।
না, এগুলো রিভিল করা যায়, এগুলো কোথাকার কোন ড্রাইভ থেকে চলে আসছে আমরা জানি। যাই হোক, মানে হচ্ছে আপনাদের এইটা তো আমি অনেক বারবার বলতেছি যে কোথা থেকে কোশ্চেন আসে, কোথা থেকে কোশ্চেন আসে, প্রথম থেকেই বলে আসতেছি না যে রেইমান সাম ম্যাম এতক্ষণ ওই লেকচারের ভিতর 5.4 বলছেন তো, এখন লাস্ট বার একটু বলে দেন, লাস্ট বার একটু ওভারভিউ দিয়ে দেন। 5.4, তারপর হচ্ছে 5.4, 7.4 ট্রাইগোনোমেট্রিক সাবস্টিটিউশন, তারপর হচ্ছে 7.5 রেশিওনাল ফাংশন, তারপর 7.8 ইমপ্রপার ইন্টিগ্রাল, তারপরে হচ্ছে আপনার 7.8 চারটা হয়ে গেছে, গামা বিটা, তারপর হচ্ছে 6.4 and 6.5 আর্ক লেন্থ, আর হচ্ছে আপনার সারফেস এরিয়া, আর একটা হচ্ছে গামা বিটা। তাহলে কয়টা হলো টোটাল? 6টা। টোটাল 6টা কোশ্চেন, টোটাল হচ্ছে আপনার এই 6টা কোশ্চেন। এটা হচ্ছে রেইমান সাম। এই টোটাল 6টা কোশ্চেন, এই 6টা কোশ্চেন থেকে আপনাকে 5টা অ্যান্সার করতে হবে। এখন দেখেন বাকি যে চ্যাপ্টার গুলো আছে কি কি ছিল, 5.1, 5.2, 5.3, 7.2, 7.3, এই চ্যাপ্টার গুলো তো আমি করাইছি। এইখানে আরো আসলে বেশি টাইম দিচ্ছি আমি। যেখান থেকে ম্যাথ আসবে সেখান থেকে তো টাইম দিছি অল্প, আর টাইম দিছি মেনলি এখানে টাইম দিছি না। এখান থেকে সরাসরি ম্যাথ আসবে না, কিন্তু এই ম্যাথ যদি প্র্যাকটিসে না থাকে আপনি এখানে কোনো ম্যাথই পারবেন না। ঘটনা শেষ। পারবেন রেইমান সাম পারবেন, গামা বিটা পারবেন, আর যে গামা বিটা পারবেন, আর্কলেন তো প্রবলেম হয়ে যাবে, রেইমান সাম আর গামা বিটা পারবেন, এছাড়া আর কোনো ম্যাথ পারবেন না। এই যে 3 টাইপের এই ম্যাথগুলো কমপ্লিট করার জন্য আপনার এখানের এক্সপিরিয়েন্স কাজে লাগবে, প্র্যাকটিস কাজে লাগবে। সো এইগুলো প্র্যাকটিস যা করছেন করেন, আর এইখান থেকে মেনলি ম্যাথগুলো আসে। এখানে ম্যাথগুলো আমি খুব ভালো করে কথা বলি, কান খুলে শুনে রাখেন, এক্সাম্পল রিলেটেড ম্যাথ আসে প্রত্যেকটা চ্যাপ্টারে। আমি যে ম্যাথগুলো ক্লাসে করাইছি ওই রিলেটেড যা এক্সাম্পল আছে একটাও যেন বাদ না যায়। আর এক্সাম্পল খুব কম, 1টা 2টা 3টা করে এক্সাম্পল আছে, ঠিক আছে। এক্সাম্পল রিলেটেড একটু ইসে দেখেন, প্র্যাকটিস শিটে যে রেফারেন্স করা আছে যে কোন কোন এক্সারসাইজগুলো করতে হবে, ওগুলো দেখেন যেগুলো এক্সাম্পল রিলেটেড। খুব বেশি এক্সেপশনাল ম্যাথ আসবেই না, ঠিক আছে। এক্সেপশনাল তেমন কোনো ম্যাথ আসে না। আপনার তো মানে ম্যাথের স্টুডেন্ট না যে আপনাদের দিয়ে অত কিছু করানো হয়, খুব সহজ কিছুই আসে, আর মিডে কোশ্চেন সহজ হয়, টেনশন করার কিছু নাই। কোশ্চেনটা আমি দেখে নেই, তারপরে একটু করা যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি বলতে পারবো যে এটা কি প্রপারলি মেনটেন করছে কিনা, যে আমি যে বললাম যে ঘটনাগুলো বললাম, যেটা প্রপারলি আসলে মেনটেন করছে কিনা, আমি হচ্ছে কোশ্চেনটা পেয়ে নিই, মানে কোশ্চেন দেখার পর বুঝতে পারবো যে এটা প্রপারলি মেনটেন করে সাধারণত সবসময়, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, যান ঘুমান বা পড়ালেখা করেন, রোজা রাখেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।